আজ রবিবার। রথিজিৎ এবং আমার কোনো বিশেষ কর্ম না থাকায় দুজনেই চা এবং অমলেট সহযোগে ব্রেকফাস্ট সম্পূর্ণ করছি। ইদানিং রথিজিতের পসার একদম নেই বললেই চলে। এই কর্মক্ষরার মধ্যবর্তী সময়কালে কদিন আগে একটি ফোন আসে, কিন্তু সে সেই বিষয়ে আমায় কিছু জানায়নি। এর কারণটা হলো, যখন সেই ফোনটা ঢুকেছিল তখন আমি একটা কাজের জন্য বাইরে বেরোচ্ছিলাম। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে এত সহজভাবে কি আর ব্রেকফাস্ট সম্পূর্ণ হয়? সেই অসম্পূর্ণতাকেই সম্পূর্ণ করার জন্য রথিজিৎ বলে উঠল, আচ্ছা বিজয়, বলছি যে কাল যে ভদ্রলোক টেলিফোন করেছিলেন সেই ব্যাপারে তুমি কি কিছু জানো? আমি বললাম, হে বাবা, আমি কি করে জানবো? কথা বললে তুমি জিজ্ঞাসা করছো আমায়? সত্যি রথিজিৎ, হাসালে তুমি। রথিজিৎ বসে বসে খবরের কাগজ পড়ছিল, আর আমি জানি এই খবরের কাগজ পড়া মানেই একটা না একটা কিছু গন্ডগোল হবেই। যাই হোক, রথিজিৎ চুপ দেখে আমি একটু উস্কে দেওয়ার জন্য বললাম, তা আমি জানবোটা কোত্থেকে? তুমি তো আমাকে কিছুই জানাওনি। রথিজিৎ এবার কাগজটা রেখে আমার দিকে একটু কেমন ভঙ্গি করে বলল, হ্যাঁ ভাইয়া, এই খবরের কাগজের 4 নম্বর পাতায় চোখ রাখতে তখন দেখতে পেলাম বেশ বড় করে একটা বিজ্ঞাপন দেয়া রয়েছে। চুরি হলো খ্যাতনামা ব্যবসায়ীর সিন্দুক, মামলা এখনো অমীমাংসিত। নমস্কার, আমি গল্প শুধু গল্প নয় চ্যানেল থেকে সৌম্য বলছি। প্রথমেই আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ, দয়া করে হেডফোনটি লাগিয়ে নিন 3D অডিও পাওয়ার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে সত্যানুসন্ধানীর গল্প কালাচাঁদ পুতকুণ্ডু লেখা রথিজিৎ ও কুচরিত্রু। শুরু হচ্ছে রথিজিৎ ও কুচরিত্রু। শুনতে থাকুন আজকের গল্প। আচ্ছা, দেখি দেখি, সনাতন বাবুর কেস কাগজে বেরিয়েছে? বলো কি হে? আরে কোন অভিনেত্রীর কিসের সম্পর্ক, তারপরে ওই নেতাদের ভিড়ে হারিয়ে যাওয়া সামাজিক গল্প, এসব ছাড়া আর কি বা হয়? যাক, তাহলে এক দুটো কাজের খবর আজকাল ছাপিয়ে দেয়, কি বলো হে? রথিজিৎ বলল, কি আর হবে বলো? তোমার তো মনে হয় এইসব পড়া শুধুই বৃথা এবং সময় নষ্ট। আর তুমি ছাপার কথা বলছো। যদি তুমি ঠিকভাবে পরিদর্শন করতে, তখন তুমি সচক্ষে দেখতে পেতে যে প্রত্যেক সপ্তাহে, বিশেষ করে রবিবার, কোনো না কোনো পাতায় এক অমীমাংসিত কেস রয়ে যায়। আর কথা হচ্ছে, কখনো তুমি এটা লক্ষ্যই করনি যে আমি শুধু সামনের পাতা পড়তে বা ছবির জন্য কাগজ দেখি না। আমি দেখলাম রথিজিৎ এইবার খুব চটে গিয়েছে। এই সময় যদি ওকে না থামাই, তাহলে কেলেঙ্কারি বাঁধতে আর দেরি হবে না। আচ্ছা আচ্ছা রথিজিৎ, শান্ত হও, আমি তো এমনি মজা করছিলাম। সত্যি বলতে এমনি সময়ে সাধারণত রথিজিৎ খুবই শান্ত, সহজ সরল। ওকে দেখে বোঝার উপায় নেই যে সে একজন সত্যান্বেষী। কিন্তু যখন এই সব বিষয়ে আলোচনা হয় আর ওকে একটু খেপিয়ে দেওয়া যায়, তখন আর কথা নেই। তখন বোঝা যায় যে ওর জ্ঞানের বুদ্ধি ঠিক কতখানি। আমাদের দ্বন্দ্ব আবার শুরু হতে যাবে ঠিক এমন সময় বেচারামের সাথে অন্বেষা ঘরে প্রবেশ করেই বলল, ঠাকুরপো, ওনার সাথে শুধু শুধু তর্কে জড়িয়ে কোনো লাভ নেই বলে একটা মুখভঙ্গি করে সে রন্ধনশালার দিকে চলে গেল। আসলে এই দাম্পত্য কলহের শিখা কখন যে দপ করে জ্বলে ওঠে এবং কখন যে বিলীন হয়ে যায় বোঝা খুবই দুষ্কর। ইদানিং সেরকম পসার নেই, তাই রথিজিৎকে এই দিক ওই দিক ছোটাছুটিও সেরকম করতে হয় না। সেজন্যই বৌঠানের রুদ্রমূর্তি থেকে
রথিজিৎ এবং আমি দুজনেই বেঁচে রয়েছি। রথিজিৎ কাগজের ফাঁক থেকে আর চোখে দেখতে দেখতে বলল, বুঝলে বিজয়, আজকাল আর কোনো মহিলাকে বিশ্বাস নেই, বুঝলে তো? দেখলে তো এই সনাতন বাবু স্ত্রী। এইবার অন্বেষা বৌঠান রান্নাঘর থেকে হাঁক দিল, কি 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 বললে এক্ষুনি? মহিলাদের বিশ্বাস নেই? কিছুক্ষণ পর তিনি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বসার ঘরের দরজার চৌকাঠে দাঁড়িয়ে রথিজিতের দিকে কটমট করে তাকিয়ে বললেন, এই যে তোমার মহিলার প্রতি বিশ্বাস নেই কেন শুনি? এই রকম তীর অনেক দিন হলো আমি অথবা রথিজিৎ কাউকে সহ্য করতে হয়নি, কিন্তু রথিজিতের হঠাৎ এহেন বক্তব্যে এবার মনে হয় যে শান্তি স্থাপনটি হয়েছিল তা গৃহযুদ্ধে পরিবর্তিত হবে। আমার বক্তব্য একটাই, রাজায় রাজায় হোক যুদ্ধ, তাতে তো কোনো মানা নেই। কারণ রাজায় রাজায় যুদ্ধ না করলে রাজার সেনাপতিতে কি যুদ্ধ করবে? সে যাই হোক, প্রজার উপর কিছু না পড়লেই হলো। কারণ আমি বারংবার দেখেছি কথা কাটাকাটি হবে রথিজিৎ আর অন্বেষার মধ্যে, আর তার মধ্যবর্তী স্থলে ফেসে যাব আমি। রথিজিৎ এবার কালকেতুটা একবার তুলে নিয়ে বলল, আচ্ছা, কি আর বাকি আছে বলো তো আন্ন? শেষমেশ স্বামীর সিন্দুকের বাক্স নিয়ে স্ত্রীকে চম্পট দিতে হলো। হয়তো দেখো স্বামী খেতে পড়তে দিত না, মারধর করত, আর সেই কারণে সরল সুশীলা বউটি এরকম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এইবার রথিজিৎ খবরের কাগজটা রেখে অন্বেষার দিকে তাকিয়ে বলল, এত সুন্দর মন গড়া গল্প কোথা থেকে লিখলে বলো তো? না মানে, পুরুষ জাতিকে নিচু দেখানোর জন্য এভাবে গল্প বানাবে, সেটা তো আর ঠিক না। অন্বেষা এবার বিজয়িনীর মতো বলে উঠল, না মোটেও না, এটা কোনো কাহিনী নয়। তুমি আগের দিনে পত্রিকাটা পড়নি বোধহয়, সেই জন্য এসব বলছো। সেটি পড়লে জানতে পারতে আমি মোটেও বানিয়ে কোনো গল্প বলছি না। রথিজিৎ এবার বলল, সে থাকলেও আজকের দিনে তুমি যেখানেই তাকাবে সেখানেই এই খবরটাই চলছে যে দেবতার মতন স্বামীর বিশ্বাস ভেঙে দিয়ে পালিয়ে গেল গৃহবধূ। কি হে বিজয়, তুমিও কিছু বলো। শেষমেশ আমাদের সম্মান নিয়ে টানাটানি হচ্ছে। ঠিক এই জিনিসটার ভয়ই আমি পাচ্ছিলাম। কি ঠাকুরপো, তুমি কি তাহলে এবার ওর দলে নাম দেখাচ্ছ? এইবার পড়ে গেলাম ধর্ম সংকটে। আমি একবার রথিজিতের দিকে আর একবার বৌঠানের দিকে চাইছি। দুজনেই আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন ধনুকে অগ্নিবাণ টেনে ধরা রয়েছে। কথার নড়চড় হলেই আমি আমতা আমতা করে বললাম, মানে রথিজিৎ, মানে বৌঠান, তোমাদের কলহের মাঝে আমায় কেন টানছো বলো তো? এই কোথা থেকে একটা কিছু পুড়ে যাওয়ার গন্ধ আসছে না? রথিজিৎ রথিজিৎ এইবার তৎপর হয়ে বলল, ঠিক কথা তো, একটা পুরো পুরো গন্ধ আসছে। আচ্ছা আন্নু, তুমি কি রান্না বসিয়ে চলে এসেছো নাকি? আরে গিয়ে দেখো। এই দেখো, এ বাবা, একদম ভুলে গিয়েছি। অন্বেষা যেই ঘুরেছে রথিজিৎ বলতে আরম্ভ করেছে, মানুষ যখন যে কাজটা করছে একটু মন দিয়ে করলেই তো হয়, না হলে খাবার পুড়ে যেত এক্ষুনি। অন্য তুমিও না। এরপরেই বৌঠান সঙ্গে সঙ্গে ফিরে বলে, ক্ষান্ত হও, আমি বন্ধ করিয়ে এসেছি। কি ভাবো বলো তো আমায়? রথিজিৎ এইবারে অবাক হয়ে বলল, তাহলে তুমি এই যে ওভাবে বললে, তারপর আবার এটা? হ্যাঁ, রহস্য রসিকতা বুঝি তুমি একাই করতে পারো? হ্যাঁ, কিন্তু আমি ওদের দুজনের মাঝে বলে উঠলাম, আরে আরে তোমরা থামবে? এইদিকে পোড়া গন্ধটা কোথা থেকে আসছে সেটা না দেখে তোমরা এখন বিবাদে লেগেছ। এবার যেন রথিজিৎ নিজের মূর্তিতে ফিরে এলো। সে বলল, ঠিক বলছো তো বিজয়, পুরা পুরা গন্ধটা কোথা থেকে আসছে? এমা, হ্যাঁ তাই তো, গন্ধ এখনো তো কই যায়নি। বৌঠান তো বললো যে ওনার রান্না পড়েনি, তাহলে কোথা থেকে বলো তো? হঠাৎ আমার চোখে পড়ল ব্যোমকেশের পিছনে জানলায় কি একটা কাগজ ছুঁড়েছে।
সেখান থেকেই গন্ধটা বেরুচ্ছে। আমি চেঁচিয়ে বললাম, রথিজিৎ, পিছনে দেখো। রথিজিৎ ক্ষিপ্ত গতিতে পিছনে তাকালো এবং চেয়ার থেকে উঠে জানলার দিকে গেল। কিছুক্ষণ পর সে ওই আধো জ্বলে যাওয়া চিঠিটি এনে নিয়ে জানলা খুলে এইদিক ওদিক তাকালো, তারপর এসে চেয়ারে বসলো। বিজয়, দেখো দেখো, আমাদের কোনো মিত্র এভাবে আমাদের পত্র প্রেরণ করেছেন। না না, সত্যি একটা উত্তম মাধ্যম। কি হলো? আমি বললাম, কি বলছো রথিজিৎ, এক্ষুনি কি না কি হয়ে যেত, আর তুমি বলছো উত্তম মাধ্যম? আর চিঠিটা লিখেছে কে? এইবার রথিজিৎ বৌঠানের দিকে চেয়ে বলল, কোনো ভয় নেই, তুমি যাও, যা করছিলে করো। আহা, যাও। বৌঠান চলে গেল। এইবার রথিজিৎ আমার দিকে চেয়ে বলল, হুম হুম আচ্ছা ভাইয়া, তুমিও তো এটা এইমাত্রই দেখছো, আর আমিও তো এটা এইমাত্রই দেখছি। তাহলে আমি এত কিছুর উত্তর দেব কি করে বলো তো? তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, এই চিঠিটা সনাতন বাবুর। আমি চমকে গেলাম। বললাম, বলো কি হে, এটা সনাতন বাবুর? তাহলে চিঠির এই অবস্থাকে করলো? রথিজিৎ ভাবার ভঙ্গি করে বলল, সেটাই তো ভাববার। কোকিলের গৃহে কাকের প্রবেশ। ব্যাস, তোমার অমনি হেয়ালি শুরু হয়ে গেল। আচ্ছা, কাল সনাতনবাবু কি বললেন সেটা তো। আমাকে কথা থামাতে হলো, কারণ কলিং বেলটা বেজে উঠেছে। একদিকে এত প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর এর মধ্যে এমন সময় এলোটা কি? বিরক্ত মুখে গিয়ে দরজা খুলে দেখি, বাবা, এই যে নিধুবাবু। আসলে আমি আর রথিজিৎ এই চিঠিটা নিয়ে এতটাই মশগুল ছিলাম যে বুঝতেই পারিনি উনি কখন এসেছেন, মানে কখনই বা এলেন আর কখনই বা উপরে উঠলেন। ঘরে প্রবেশ করতেই উনি নমস্কারের ভঙ্গি করে বললেন, নমস্কার রথিজিৎ বাবু। হ্যাঁ নমস্কার বিজয় বাবু। রথিজিৎ এবং আমি প্রতি নমস্কার করলাম। রথিজিৎ বলল, নমস্কার নিধু। আরে এসো এসো, বসো। বিজয়, বলছি যে তোমার বৌঠানকে একটু বলো তো একটু চা দিয়ে যেতে। আমি উঠে বলে এলাম। এরপর নিধুবাবু বললেন, আচ্ছা রথিজিৎ বাবু, আমার একটা কথা বলুন তো। এই যে সনাতন বাবুর সিন্দুক চুরি গিয়েছে, তা অত বড় সিন্দুক খান চুরি হলো কি করে তা বলতে পারেন? তা আশ্চর্যের, কিন্তু কথা হচ্ছে যে তুমি কি কিছু বার করতে পারলে, মানে কোনো সূত্র বা কিছু? মানে ওনার স্ত্রী তো এখনো বেপাত্তা। হ্যাঁ রথিজিৎ বাবু, ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তাহলে তুমি সনাতন বাবুর বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ রথিজিৎ বাবু, আমি গিয়েছিলাম। ওনার বাড়ির সকলের বয়ানও নিয়েছি, কিন্তু কিছুই উদ্ধার করতে পারিনি। তাই আপনার কাছে আসা, যদি কিছু। দেখো রাখাল, সনাতন বাবু কাল আমায় ফোন করেছিলেন। বলেন কি? কখন? ওই কাল রাত্রের দিকে উনি ফোন করে জানান যে ওনার সিন্দুক চুরি গিয়েছে এবং সেটা আমাকে খুঁজে দিতে হবে, আর খুঁজে দিতে পারলে বকশিস পাবো। এটুকু বলার পর বললেন আজ গাড়ি পাঠাবে না আমি যেন চলে যাই। উনি ঘরের বাইরে বেরোতে পারছেন না, বা কেউ তাকে যেন বেরোতে দিচ্ছে না। সেই কারণে হতে পারে। আসলে আমি ভাবছিলাম যে কেসটা নেব কি নেব না, কিন্তু সেই সময় এই চিঠির আগমন। আসলে আমার কোন এক মিত্রবর আমাকে শাসিয়ে দিয়ে গেছে, বুঝলে? আমি বললাম, বলো কি হে, শাসিয়ে দিয়ে গেছে মানে? চিঠিটা তো এখনো পড়লেই না, আগে পড়ে তো দেখো। এই হলো রথিজিতের এক বদ অভ্যাস। কখন থেকে ওই চিঠিটাতে কি লেখা আছে সেইটা জানবো বলে অধীর অপেক্ষায় অপেক্ষারত আছি, আর সেটা না পড়ে রথিজিৎ এই সব কথা বলে চলেছে। এইবার নিধুবাবু বললেন,
আচ্ছা রথিজিৎ বাবু, চিঠিটা কি খুলে একবার মানে দেখা যায় না? আমি এবার একটু নড়ে চড়ে বসলাম। রথিজিৎ বলল, আপনারটায় যেটা রয়েছে আমারটাতেও সেটাই রয়েছে। বিজয়, চিঠিখানা খোলো দেখি। এইবার আমি চিঠিটা হাতে নিলাম। খামটার কিছু মাত্র আর অবশিষ্ট নেই, যার কারণে কিছুই বোঝা গেল না কোথা থেকে আসা বা কি। শুধু দেখতে পেলাম ভেতরে লেখা রয়েছে, মানে যেটি লেখা ছিল এখন সেটা পুড়ে হাফ হয়ে গিয়েছে। গোয়েন্দার গয়ে ওকার অন্ত্যেস্তয় একা লেখা ছিল, মানে বলতে চেয়েছিল গোয়েন্দা। সেই শব্দটা থেকে দন্তের দয় আঁকাটা কেটে বাদ হয়ে গিয়েছে, শুধু পড়ে রয়েছে অবশিষ্টাংশ গোয়েটা। এই কথাটা রথিজিৎ শুনেই তড়াক করে লাফিয়ে উঠল। ও বাবা, এই দুঃসাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। আমায় গোয়েন্দা সম্বোধন করা, এই কেস তো নিতেই হবে দেখছি। আমি বললাম, হ্যাঁ, না হলে যে এবার সত্যিই তোমার সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। এই সব কথার মাঝে বৌঠান চা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে রথিজিৎ আবার বলল, দেখুন, এমনিতেই আমি বৈকালবেলায় সনাতন বাবুর কাছে যাচ্ছি, এবং সত্যি বলতে এখনো পর্যন্ত আমি এই কেসের তদন্ত কিছুই শুরু করিনি। এইবারে কথা হচ্ছে যে তুমি এখনো পর্যন্ত এই কেসটাতে যা যা তথ্য হাতে পেয়েছো সেসব যদি খুলে বলো তাহলে আমার আরো সুবিধা হয়। নিধুবাবু চায়ের শেষ অংশটুকু আত্মসাৎ করে বলতে শুরু করলেন, চুরিটা হয়েছিল আগের দিন রাত্রে, মানে ওই তার আগের দিন রাত্রে। আজকে 22 হয়েছিল 20-তে। আমরা কালই খবর পাই দুপুরে। আমি মানে পুলিশ বাহিনী নিয়ে হাজির হই। তবে যা দেখলাম রথিজিৎ বাবু, সামান্য ক্লু কোনো কিছু পাইনি। যেই ঘরে সিন্দুকটা ছিল সেই ঘরেই সনাতন বাবু থাকেন, আর ঘরের কারোর ছাড়া সেটা হাতানো অসম্ভব। শুধু এটা স্পষ্ট ছিল যে ওনার স্ত্রী ওই সিন্দুকটা নিয়ে পালিয়েছে। কি করে পালালো, কিভাবে পালালো, সেই সব এখনো রহস্য। আচ্ছা রাখাল, তোমার কেন মনে হলো যে সিন্দুকটি সনাতন বাবুর স্ত্রী নিয়ে পালিয়েছে? এবার নিধুবাবু একটু যেন কঠিন ব্যক্তিত্বের সুরে বললেন, দেখুন, আমি যতটুকু দেখলাম সবকিছুই ইশারা করে ওনার স্ত্রীর দিকে। সনাতন বাবুর রাত্রের খাবারে ঘুমের ওষুধ পাওয়া গেছে। ওনার স্ত্রী রাত্রের খাবার এনে দেন। তো উনি কি শয্যাশায়ী? না না, উনি ঘরে খাবার খান, সবার সাথে খান না। এবং উনি ওনার স্ত্রীকে, এবং ওনার স্ত্রী নাকি ওনাকে অতিরিক্ত পরিমাণে মানে ভালোবাসেন। হ্যাঁ, সে যাই হোক, সকাল থেকেই ওনার স্ত্রী বেপাত্তা। চাকররাও নাকি দেখেছে ভোর রাতে ওনার স্ত্রীকে বাইরে যেতে। তাহলে কেউ আটকালো না কেন? না, কারণ উনি ভোরবেলায় মর্নিং ওয়াকে বেরোন, তাই কেউ কিছু সন্দেহ করেনি। তারপর নাকি উনি আর ফেরেননি। সনাতন বাবু কখন বুঝতে পারলেন যে ওটা চুরি গিয়েছে? এইবার নিধুবাবু একটু ভেবে নিয়ে বললেন, উনি যতটুকু বললেন, উনি রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়েন এবং সকাল 6টার মধ্যে উঠেও পড়েন। কিন্তু সেদিন উঠে দেখলেন বেলা 8টা বাজে। এতদিন চলে আসা অভ্যাসের হঠাৎ লঙ্ঘন দেখেই ওনার নাকি সন্দেহ হয় যে কিছু একটা ঠিক নেই। তখন তিনি নাকি অনেকক্ষণ বসেছিলেন। তারপর নাকি পরে গিয়ে দেখলেন আলমারি খোলা অবস্থায় রয়েছে এবং সিন্দুকটা নেই। রথিজিতের ভুরুটা একটু যেন কুঁচকে গেল। তারপর সে জিজ্ঞাসা করল, আচ্ছা, সিন্দুকটি ঠিক কত বড় আর ওতে কি ছিল? ওই মাঝারি, তেমন বড় নয়, হালকা। নাকি ওর মধ্যেই ওনার সবকিছু হিরে জহরত সব ছিল। এইবার রথিজিৎ খানিকক্ষণ চুপ করে বসে থেকে সিলিংয়ের দিকে চেয়ে রইল।
তারপরেই চটকা ভাঙবার মতো একটা ভঙ্গি করে নিধুবাবুর দিকে চেয়ে বলল, ও নিধু, বলছি যে এটা তো ভুলেই যাচ্ছিলাম, ওনার বাড়িতে কজন থাকেন? সনাতন বাবুর এক ছেলে এবং এক মেয়ে, তারা দুজনেই ওই বাড়িতেই থাকে। এবং জামাই ভাবাজি তো আবার ঘর জামাই। আর সনাতন বাবুর এক ভাই আছেন, তিনি নাকি বহুদিন হয়েছে ঘর ছেড়ে চলে গিয়েছেন। নিধুবাবুর হাবভাব দেখে মনে হচ্ছে তার বলা শেষ, কিন্তু রথিজিৎ এমন ভাব নিয়ে তার দিকে চেয়ে রয়েছে যেন সে কিছু বলতে ভুলে গিয়েছে, এখনো বলেননি। নিধুবাবু প্রথমে ব্যাপারটা বুঝতে না পেরে যথাক্রমে আমার দিকে আর রথিজিতের দিকে তাকালেন, তারপর বললেন, ও আচ্ছা আচ্ছা, ক্ষমা করবেন, ভুলেই গিয়েছিলাম। বলে শেষটুকু বললেন, হ্যাঁ, ওনাদের বাড়িতে 3টে কাজের লোক রয়েছে। একজন সকাল থেকে দুপুর, আরেকজন বিকাল থেকে গোটা রাত পর্যন্ত থাকে, আরেকজন রান্না বান্না করে। আর কজনই বা থাকবে বলুন, এই তো কজন লোক আর কি। আচ্ছা, বুঝলাম। তা অনেক ধন্যবাদ নিধু, তোমার দেওয়া এই তথ্যগুলো আমার অনেক কাজে লাগবে। যাক, বেলা অনেক হলো, যদি সম্ভব হয় বিকালে তুমিও একবার এসো, বুঝলে? বলছি, ওরা কি বয়ান দিয়েছে সেটা শুনবেন না? না, সেটা আমি নিজেই জিজ্ঞাসা করব। তাহলে তুমি এখন এসো, বেলা তো প্রায় হয়ে এলো। হ্যাঁ রথিজিৎ বাবু, উঠি তাহলে। ভাত ঘুম দিয়ে ঘুমটা ভাঙল সেই বিকালবেলা, তাও আবার বউঠানের ডাকে। রথিজিৎ দেখি উঠে তৈরি হতে শুরু করে দিয়েছে। যারা বিপদে পড়ে সাধারণত তারাই রথিজিতের কাছে আসে, কিন্তু এখানে রথিজিৎকে নিজেকেই যেতে হচ্ছে। না, শুধু কেসের অভাব হয়তো না, কারণ ইতিমধ্যেই চোর বাবাজি, চোর পক্ষ বলা ভালো, কারণ আমরা জানি না এখনও চোর কে, সে রথিজিৎকে পত্র দিয়ে গিয়েছে। যাই হোক, বাইরে দেখলাম ক্যাডিল্যাক গাড়ি এসে গিয়েছে। আমি আর রথিজিৎ তাতে চড়ে বসলাম। গাড়ি চলতে আরম্ভ করল। রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন ভাবছিলাম যে তিনি কি ব্যবসায়ী নাকি কি, সেসব কিছু তো কই জানতেই পারলাম না। আর রথিজিৎ তো কিছু বলল না। কিছুক্ষণ পরেই গাড়ি একটা বাড়ির সামনে এসে থেমে গেল। গাড়িতে আসার সময় রথিজিৎ একটাও কথা বলেনি। পুরো বাড়িটাই সনাতনবাবু ভাড়া করে নিয়ে থাকেন, কিন্তু সনাতনবাবু থাকেন 2 তলায়। গাড়ি থামা মাত্রই একটা ভৃত্য এসে দরজা খুলে দিয়ে গেল। এরপর দেখলাম সিঁড়ি দিয়ে এক যুবক নেমে আসছেন। তিনি নমস্কার করে আমাদের ভিতরে নিয়ে গেলেন। বাড়িটা বাইরে থেকে একরকম এবং ভিতর থেকে আর একরকম। বাইরে থেকে মনে হয়নি যে ভিতরটা এতটা বাহারাবাহারিন হবে বলে। ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা উঠে গেলাম। ওপরে উঠতেই প্রথমে একটি ঘর পড়ল। সেই ঘরটিতে দেখলাম পর্দা দেওয়া রয়েছে। আমাদের পায়ের আওয়াজে একটি মহিলা উঁকি মেরে দেখল, তারপর আমাদের দেখেই আবার সে ভেতরে চলে গেল। এরপর সেই যুবকটা আমাদের একেবারে শেষ ঘরে নিয়ে গেল। প্রথমে তো যখন আমরা একতলায় ছিলাম তখন নানান পেন্টিংস, দামি পর্দা এবং নানান দামি জিনিসপত্রগুলো দেখতে পেয়েছিলাম। সেই তুলনায় দোতলায় যেন আরও বেশি বেশি জিনিসপত্র রয়েছে। শুধুমাত্র এই দালানটি দেখেই আন্দাজ তো করাই যায় যে এনারা কতটা বিত্তবান। ঘরে প্রবেশ করতেই দেখলাম কেউ একজন আমাদের দিকে মুখ ফিরিয়ে অন্যদিকে চেয়ারে বসে রয়েছেন। সেই যুবকটি ঘরে ঢুকে সেই ব্যক্তির দিকে তাকিয়ে বলল, বাবা, রথিজিৎ বাবু এসেছেন। এতক্ষণ যেন তিনি আমাদের পদশব্দ শুনতেই পাননি। এইবার তিনি চেয়ারটা নিয়ে ঘুরে বসলেন।
তারপর আমাদের দিকে ফিরে বললেন, ও রথিজিৎ বাবু, আসুন আসুন, কি ভাগ্য আমার, আপনি এসেছেন। আসলে আমি যেতাম, কিন্তু একটু পরেই তিনি সেই যুবকটির দিকে ফিরে বললেন, রজত, তুমি নিচে চা জল খাবার বলে এসো। এই কথা শুনে সেই যুবকটি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। এরপর সনাতনবাবু প্রথমে আমাকে এবং তারপর রথিজিতের দিকে চেয়ে তারপর রথিজিৎকে চিনে নিয়ে বললেন, বসুন বসুন, দাঁড়িয়ে থাকবেন না আর। বিজয়বাবু, আপনিও বসুন। আমি বুঝলাম ইনি সনাতনবাবু। ওনাকে দেখে প্রথমটাই চেনা মুশকিল যে উনি সনাতনবাবু, কারণ উনি যে পোশাক পরে রয়েছেন একেবারেই সাধারণ। এক দেখায় চেনা মুশকিল হয়ে পড়ে। বয়স আন্দাজ 55 হবে, আর লম্বায় ওই 5 থেকে ঠিক ওই 5.5 ফুট, এর বেশি নয়। আর বয়স বাড়লেও এখনও মুখের মধ্যে দৃঢ়তা লক্ষ্য করা যায়। তবে বুঝতে পারলাম আকস্মিক দুর্ঘটনায় তিনি কাবু হয়ে পড়েছেন। ইতিমধ্যেই সেই যুবকটি আবারও এসে দাঁড়িয়েছে। তাকে সনাতনবাবু বললেন, রজ, তুমি এখন যাও, যখন তোমার প্রয়োজন পড়বে আমি তোমায় ডেকে নেব। রথিজিৎ বাবুর সাথে কিছু একান্ত কথা রয়েছে আমার। এবারে ওই কথাটি শুনে সেই যুবকটি বাধ্য ছেলের মতো ঘর থেকে বেরিয়ে গেল এবং যাওয়ার আগে ঘরের দরজাটা হালকাভাবে ভিজিয়ে দিয়ে গেল। এইবার সনাতনবাবু রথিজিতের দিকে চেয়ে বললেন, বুঝলেন রথিজিৎ বাবু, আসলে আমি যেতাম আপনার কাছে, কিন্তু শুধু শারীরিক দিক থেকেই নয়, মানসিক দিক থেকেও খুবই দুর্বল হয়ে পড়েছি। সেই জন্যই আর যাকে সেসব কথা। দেখুন, আমি পুলিশের সাহায্য নিয়েছি এবং কালকে পুলিশ এসেছিল তদন্ত করতে, কিন্তু আমার মনে হয় না যে তারা কেসের আলোর কিনারা করতে পারবে। আর সেই জন্যই আমি আগের দিন আপনাকে ফোন করেছিলাম। আসলে আমার মনে হয় যে আমাকে চোখে চোখে রাখা হচ্ছে, আর সেই জন্যই আমি যদি আপনাকে ফোনে সব কিছু বলতাম তাহলে আমার মৃত্যু পর্যন্ত হতে পারত। এখন রথিজিৎ বাবু, আমি এই মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমার স্ত্রীর উপর যে অপবাদ উঠেছে সে অপবাদ না মোছা পর্যন্ত আমার শান্তি নেই। এতক্ষণ রথিজিৎ চুপ করে বসেছিল। এইবার সে শান্ত গলায় বলল, সনাতনবাবু, আপনি শান্ত হন। আপনার কথাই তো আমি এখানে এসেছি। এবারে যদি আপনি শান্ত না হয়ে আমাকে সেই কথাগুলো না বলেন, তাহলে আমি কিভাবে কিছু সুরাহা করব? আপনি প্রথমে শান্ত হন। এই কথা শোনার পর তিনি যেন নিজেকে একটু শান্ত করে নিলেন। যেটা বুঝলাম, ভয়, আতঙ্ক, রাগের সব কিছুর সংমিশ্রণে তিনি যেন দিশেহারা হয়ে পড়েছেন। কিন্তু রথিজিতের আশায় তার মনে যেন একটু আলোর কিরণ দেখা দিয়েছে। রথিজিৎ এবার বলল, দেখুন, আমি কিছুটা জানি, কিন্তু আপনি আমাকে এমনভাবে সবটা বলুন যেন আমি কিছুই জানি না। আর পুরোটা আমাকে বলবেন, কোনো কিছু আমার থেকে লুকোবেন না। যদি আমার থেকে কিছু লুকান তাহলে আমি আর কিছুই করতে পারবো না। এইবার সনাতনবাবু টেবিলে রাখা জলের গ্লাস থেকে কিছুটা জল খেয়ে তারপর সেটাকে নামিয়ে রাখলেন। এরপর তিনি ড্রয়ার থেকে একটি বিদেশি সিগার বার করলেন। প্রথমে নিজেই ধরে নিতে যাচ্ছিলেন, তারপর যেন মনে পড়ল আমরাও রয়েছি। একে একে আমাদের অফার করলেন। এ থেকেই বোঝা যায় ওনার মানসিক অবস্থা মোটেও ভালো নেই। তিনি সিগারে দুটো টান মেরে বলতে শুরু করলেন, রথিজিৎ বাবু, আমাদের পূর্বপুরুষের ব্যবসাতেই আমাদের সব কিছু চলে যায়। বিশ্বাস করুন, আমাকে জন্ম থেকে আজ পর্যন্ত তেমন কিছুই করতে হয়নি। শুধু চলে আসা ব্যবসাতে একবার গিয়ে দেখাশোনা করা এবং হিসেব নিকেশ করা, এছাড়া তেমন কিছুই আমাকে কোনোটা দিন করতে হয়নি। আমার বাবা ঠাকুরদা যা কিছু দিয়ে গেছেন সেটাকে আমি ধরে রাখতে পেরেছি এবং আমার ছেলে রয়েছে, সেও সেই ব্যবসা দেখছে।
সত্যি বলতে বলবো না যে ব্যবসা একেবারে দম দিয়ে চলছে, কারণ মার্কেট এখন খুব খারাপ, বুঝলেন। ব্যবসা একটু টালমাটাল চলছিল মাঝখানে, কিন্তু ওই যে বললাম, আমাদের পুরনো ব্যবসা, খদ্দের এবং চেনাশোনা অনেক দূর, তাই কোনোদিনও এমন অবস্থা হয়নি যে আমরা দিন আয় পড়ে যাব। হ্যাঁ, তো যাই হোক, প্রথমে বলি, যে সিন্দুকটা চুরি গিয়েছে ওটাতে আমাদের পূর্বপুরুষ থেকে সঞ্চিত নানান ধরনের হিরে জহরত সব রয়েছে। আসলে বাক্সটা যে অনেক বড় তা নয়, ওই ধরুন মাঝারি সাইজের, কিন্তু ওতে কয়েকশো কোটি টাকার জিনিস রয়েছে। দেখুন, আমার টাকা পয়সা নিয়ে কোনো আর দায়বদ্ধতা নেই, কিন্তু ওই সিন্দুকটা আমার কাছে প্রাণের থেকেও বেশি প্রিয়। আমার আগে আমার পূর্বপুরুষেরা ওটাকে আগলে রেখেছে, আর এখন আমি আগলে রেখেছি, আমার পরে আমার ছেলে ওটাকে আগলে রাখবে, এইভাবেই চলবে। আসলে রথিজিৎ বাবু, ওই সিন্দুকটি রাখা হয়েছে যাতে যেদিন আমাদের একেবারে করুণ অবস্থা হয়ে যাবে সেই দিন যাতে ওটাকে ব্যবহার করে আমরা জীবন ধারণটুকু করতে পারি। বুঝতে পারলাম তিনি ওই সিন্দুকটাকে নিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এইবার রথিজিৎ বলে উঠল, আচ্ছা, বুঝলাম। এবার আপনি ওই যেই রাত্রে চুরিটি গিয়েছিল সেই দিন রাত্রি থেকে শুরু করুন। তিনি হ্যাঁ হ্যাঁ করে বলতে শুরু করলেন। হ্যাঁ, তো রথিজিৎ বাবু, সেদিন রাত 10টার সময় করে আমি এবং আমার স্ত্রী, ও আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমার থেকে আমার স্ত্রীর বয়স কমসে কম 20 থেকে 25 বছর হবে। আমি কথাটা শোনা মাত্রই রথিজিতের দিকে একবার তাকিয়েছিলাম। তিনি সেটা লক্ষ্য করেছিলেন। তারপর তিনি আমার দিকে ফিরে বললেন, অবাক হবেন না বিজয়বাবু, আসলে আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর অনেক বছর বিয়েটা করিনি, কিন্তু তারপর মনে হলো হ্যাঁ, একটা বিয়ে করতেই হবে, আর তাই। এইবার রথিজিৎ যেন একটু বিরক্ত হয়ে বলে উঠল, হ্যাঁ দেখুন, আপনি কেন বিয়ে করেছেন, কাকে করেছেন, সেটা আপনার অবশ্যই নিজস্ব ব্যাপার, আমরা তাতে অবশ্যই ঢুকতে পারি না। হ্যাঁ, যাই হোক, এবার আপনি ঘটনাটা বলুন। আমি জানি রথিজিৎ বাবু, আপনি হয়তো ভাবছেন এই বয়সে এসে কি আমার ভীমরতি ধরেছে। না না, এরকম ভাববেন না। আসলে আমি যেই মহিলাকে বিয়ে করেছিলাম সেই মহিলা এক গরিব ঘরের মেয়ে ছিল। আমি ওদের টাকা ধার দিয়েছিলাম। আসলে আমি যেই মহিলাকে বিয়ে করেছি সেই মহিলা এক গরিব ঘরের মেয়ে ছিল। আমি ওদের টাকা ধার দিয়েছিলাম, ওরা সেই টাকার সুদ দিতে পারেনি, এবং সতীশ তার ছোট মেয়ের বিয়েও কারো সাথে দিতে পারেনি। এমন সময় আমার সেই মেয়েটিকে পছন্দ হয়, আর সতীশকে আমি বলেছিলাম যে যদি মত থাকে তো ভালো, আর বিমত থাকলে তাহলে কোনো দরকার নেই। কিন্তু সে এসে আমায় বলেছিল যে তার এবং তার মেয়ের দুজনেরই মত রয়েছে। তারপরেই সনাতনবাবু যে কতটা সুচরিত্রের সেই নিয়ে আমার মনে একটু সন্দেহ জাগতে লাগলো, কিন্তু মনে সেটিকে আর প্রশ্রয় না দিয়ে আমি ওনাকে বললাম, আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে পারি? সনাতনবাবু বলল, হ্যাঁ, নিঃসন্দেহে বিজয়বাবু। আচ্ছা সনাতনবাবু, আপনি যে আমাদের এগুলো বলছেন, এর সাথে কেসের সম্পর্ক কি? সনাতনবাবু উত্তরে বললেন, দেখুন বিজয়বাবু, যদি আমি আপনাকে সবটুকু না বলি তাহলে হয়তো আপনাদের মনে হতে পারে আমার স্ত্রী ওটা চুরি করেছে, কারণ যত যাই হোক সমস্ত প্রমাণ, সমস্ত দিক ওই দিকে ইশারা করছে। কিন্তু আমি জানি বিজয়বাবু আর রথিজিৎ বাবু, বিশ্বাস করুন, আমার স্ত্রী চুরি করেননি। এইবার রথিজিৎ বিরক্ত হয়ে বলে উঠল, দেখুন সনাতনবাবু, আপনি যদি বারংবার একই কথা বলে ওঠেন তাহলে তো কোনো লাভ হচ্ছে না। আপনি যদি আমাকে পুরো ঘটনাটা খুলে না বলেন তাহলে আমি কিভাবে প্রমাণ করব যে আপনার স্ত্রী চুরিটা করেনি? তাই বলছি, দয়া করে শান্ত হন এবং ঘটনাটি খুলে বলুন।
হঠাৎ সনাতনবাবু উঠে গিয়ে দরজার ফাঁক দিয়ে কি যেন দেখতে লাগলেন। আমি আর রথিজিৎ চমকে উঠলাম। এতক্ষণ যেই মানুষটি এক কথা বারবার বলে চলেছিলেন, সেই মানুষটি এত তৎপর হয়ে দরজা বন্ধ করতে গেলেন কেন, আর এরকম করছেন কেন? তিনি যখন ফিরে এলেন তখন ওনার আরেকটি রূপ দেখতে পেলাম। এতক্ষণ যেন কোনো একভাবে তার মধ্যে উজ্জীবিত স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। এবার যেন হঠাৎ করেই তিনি কোনো এক ধায়ে সেই শক্তি ফিরে পেয়েছেন। তিনি রথিজিতের দিকে তাকিয়ে বললেন, রথিজিৎ বাবু, আমার বারবার মনে হচ্ছে আমার বাড়ির কেউ আমার উপর নজর রাখছে। আমি জানি না কেন বারবার মনে হচ্ছে, কিন্তু এটা আমার খুবই দৃঢ়ভাবে মনে হচ্ছে যেদিন থেকে সিন্দুকটি চুরি গিয়েছে তার 1 সপ্তাহ আগে থেকে। আমি বারংবার দেখছি, কখনো আমার জানলার পাশ দিয়ে, কখনো দরজার পাশ দিয়ে, আবার কখনো কখনো দরজার ফাঁক দিয়ে কে যেন আমার দিকে নজর রেখেছে। এবার রথিজিৎ ওনার দিকে হাত দেখিয়ে থামতে বলল। তারপর তিনি বললেন, শশীবালা। শশীবালাটি কে? ও আচ্ছা, আপনাকে তো বলাই হয়নি। আমার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে শশীবালা। আসলে এই যে আপনাকে এতক্ষণ ধরে এসব কথা বলছিলাম, এই জন্যই বলছিলাম তাদের বাইরে যে রয়েছে বা যারা রয়েছে সে যেন ভাবে আমার মাথায় বিকৃতি হয়েছে। আমি আপনাকে সব ঘটনা এক্ষুনি খুলে বলছি, আপনি শুনুন। এতক্ষণ পরে যেন রথিজিতের মুখে হালকা হাসির রেশ দেখলাম। সে বলল, সনাতনবাবু, আমি তো এসে থেকেই এই সময়টির প্রতীক্ষায় করছিলাম, আপনি শুরু করুন। সনাতনবাবু শুরু করলেন, যেহেতু আপনি আমাকে প্রথম থেকে বলতে বলেছেন, সেহেতু আমি প্রথম থেকেই বলছি। আমরা আমাদের বাবার 2 ছেলে, আমি এবং আমার ছোট ভাই বীরেন। আমার প্রথম স্ত্রীর একটি পুত্র ও একটি পুত্রী হয়েছে এবং দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান হয়নি। আমার ভাই বীরেন বিয়ে থা করেনি। আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু ছেলের বিয়ে এখনো হয়নি। মেয়ে জামাইবাবুর সঙ্গে এই বাড়িতেই থাকে। আমার ছেলের তো বিয়ে হয়নি। এই হলো আমাদের পরিবার। ও হ্যাঁ, আমার আর একটা কথা বলার ছিল। আমার যে ভাইটি ছিল সে আজ থেকে প্রায় 1 বছর আগে ঘর থেকে চলে গিয়েছে। এবার রথিজিৎ প্রশ্ন করল, চলে গিয়েছিল মানে? তিনি কি পালিয়ে গিয়েছিলেন নাকি ঝগড়া করে চলে গিয়েছিলেন? না রথিজিৎ বাবু, পালিয়ে সে যায়নি। বীরেনের বক্তব্য ছিল আমি নাকি তাকে সম্পত্তি থেকে বিচ্যুত করতে চাই, আমি নাকি তাকে ভাইয়ের চোখে দেখি না, এরকম নানান ভিত্তিহীন কথা বলে সে প্রায় আমার সাথে ঝগড়া করত। কিন্তু সত্যি বলছি রথিজিৎ বাবু, আমার ভাই বীরেন এরকম ছিল না। সে খুবই শান্ত এবং সুশীল ছিল। ধীরে ধীরে সে যেন কেমন একটা হয়ে উঠেছিল। এবার রথিজিৎ বলল, আচ্ছা, আপনি যে সময়ের কথাটা বলছেন সেটা কোন সময়? মানে তখন আপনার কত বয়স? মানে আপনার প্রথম স্ত্রী তখনও জীবিত রয়েছেন নাকি? না রথিজিৎ বাবু, তখন আমার প্রথম স্ত্রী মারা গিয়েছে। আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় 5 থেকে 6 বছর পরে। তখন সবে মাত্র 2 বছর হয়েছে আমি বিয়ে করেছি। সবকিছুই ভালোই চলছিল। হঠাৎ এই প্রত্যাবর্তন আমাকে কেমন যেন ঘাঁটিয়ে দিল। আসলে আমি এবং আমার ছেলে বই পড়তে খুবই ভালোবাসি। তাই রাতের দিকে আমি লাইব্রেরির দিকে থাকতাম। মানেই ধরুন 7টা থেকে 8টা কি 9টা। সে প্রায় লাইব্রেরি ঘরে গিয়ে এই নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি করতো। প্রথম আমি ভাবলাম হয়তো সে মদ্যপান করে এসেছে, যার কারণ নিজের ভারত্ব হারিয়ে ফেলে সব কথা বলছে। কিন্তু ধীরে ধীরে আমি উপলব্ধি করলাম যে না, কিন্তু না, এ তো শুধু মদ্যপানের ব্যাপার নয়, ওর মধ্যে কেমন একটা হিংসাত্মক ভাব ফুটে উঠেছে। তারপর থেকেই প্রায় সে ঝগড়া করে এবং ঝামেলা করে ঘরে ফিরতে থাকলো। দিন দিন এই নিয়ে তুমুল অশান্তি। সে বলল আমি নাকি আমার মেয়ের জামাইকে পুষছি, কিন্তু তাকে নাকি ঠিকঠাক করে পুষছি না। তারপর সে এও বলল যে আমি নাকি আমার দ্বিতীয় স্ত্রীকেও পুষছি, কিন্তু তাকে পুষছি না। এইসব কথা শোনার পরে মাথাটা কেমন যেন গরম হয়ে উঠল।
আমি সপাটে মারলাম এক চর। আমি এখন বুঝতে পারছি আমার সেই দিনে ওই চর মারাটা উচিত হয়নি। কিন্তু কি বলি বলুন তো, আমাকে বললো ঠিক আছে, কিন্তু আমার স্ত্রীকে কেন, আমার আমার জামাইকে কেন? পরে সে এসেছিল, কিন্তু আমি তার কথা শুনিনি। আমি তাকে বলেছিলাম যে সেই দিনেই আমি সবকিছু ভাগ করে দিচ্ছি, সে যেন তার অংশ নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। আপনি বিশ্বাস করুন, আমার সম্পত্তির দিকে লোভ নেই। দেখুন রতিজিৎ বাবু, আমি ওকে কবেই সবকিছু দিয়ে রেখেছি। এমনকি আমাদের পূর্বপুরুষের বেশিরভাগ সম্পত্তি আমি ওর নামে করে রেখেছি, এবং বাকি যা ছিল তা আমি আমার ছেলে মেয়ে এবং স্ত্রীর মধ্যে ভাগ করে দিয়েছি, যাতে আমি না থাকলেও তাদের অভুক্ত না মরতে হয়। রথিজিৎকে দেখলাম কাগজগুলোর ওপর একবার চোখ বুলিয়ে তারপর ওনার দিকে চেয়ে বলছে, আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন। যেই দিন উনি বাড়ি থেকে চলে যান সেই দিন উনি কি এক অবস্থায় চলে, নাকি সবকিছু গুছিয়ে তারপর বাড়ি থেকে বের হন? না, সে কই কিছু নিয়ে গেছে বলে তো মনে পড়ছে না। পরের দিন চাকর হরি এসে বলে ছোট বাবুকে নাকি পাওয়া যাচ্ছে না। তারপর আমার স্ত্রী এসে জানায় সে নাকি বাড়ি পরিত্যাগ করেছে এবং সে তাকে যেতে দেখেছে। আমি একটু রেগে গিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে তুমি তাকে যেতে দেখলে কিন্তু আটকালে না কেন? সে বলেছিল সে নাকি চেষ্টা করেছিল তাকে আটকাবার, কিন্তু সে কথা শোনেনি। আচ্ছা সনাতন বাবু, এই যে আপনার মেয়ে এবং জামাই আপনার বাড়িতে রয়েছে, আপনার জামাই করেটা কি? আর তাদের কি কোনো সন্তান টন্তান রয়েছে? আমার জামাই সেরকম কিছু করে না। ওর ওই একটা মুদিখানা দোকান রয়েছে, আর মাঝে মাঝে আমার সাথে কারখানায় যায়। আর রতিজিৎ বাবু, তাদের কোনো সন্তানও নেই। কি বলি, বিয়ে হয়েছে প্রায় 5 থেকে 6 বছর হবে, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো সন্তান সন্ততির মুখ দেখেনি। রথিজিৎ বলল, বুঝলাম। আর কোনো প্রশ্ন আপাতত করছি না, আপনি যেটা বলছিলেন সেটা বলুন। হ্যাঁ, তো তারপর সবই ভালোই চলছিল। সিন্দুকটা চুরি হওয়ার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে থেকে আমি প্রায়ই লক্ষ্য করছিলাম, ওই যে আপনাকে বললাম না, দরজার ফাঁক দিয়ে বা আমি যখনই বাইরে বেরোচ্ছি, কেন আমার মনে হচ্ছিল আমাকে কেউ ফলো করছে। ব্যাপারটাতে আমি তেমন আমল দিইনি, কারণ বুঝতেই পারছেন এমনিতেই ব্যস্ততার মধ্যে থাকা। ইতিমধ্যে আর একটা ব্যাপার শুরু হয়েছিল। বাড়ির মধ্যে একটি সন্ন্যাসী নাকি এসে থাকতে শুরু করেছে। আমি ব্যাপারটা জানতাম না। একদিন বাড়ি ফেরার পর আমার স্ত্রী আমাকে বলল যে কোনো এক সন্ন্যাসীকে নাকি সে থাকার জায়গা দিয়েছে। দেখুন, তাতে আমার আপত্তি থাকার কথা নয়, কারণ আমাদের বাড়িতে দেখতেই তো পাচ্ছেন কত জায়গা পড়ে রয়েছে। হ্যাঁ, তো বড় বাড়ি, আর তাতে যদি কোনো সাধু সন্ত এসে 2 দিনের জন্য আশ্রয় নেয়, আর যদি আমাদের একটু পূর্ণি হয়, তাতে আর সমস্যা কি হবে? কিন্তু রতিজিৎ বাবু, কি বলবো, তার হাব ভাব আমার যেন কেন সুবিধের লাগতো না। চোখের চাহনি যেন কেমন একজন সিদ্ধ পুরুষ, তাকে দেখে মনে হবে যেন হাত জোর করে প্রণাম করি। কিন্তু এই সন্ন্যাসীকে দেখে মনের মধ্যে যেন ভাবভক্তির সঞ্চারই হয় না। যাই হোক, আমি এইসব বিষয়ে আমল দিলাম না। আমি আমার যেমন ব্যবসার কাছে যেতাম তেমনই যেতে লাগলাম। আমি ওই ধরুন 19 তারিখ কি 18 তারিখের কথা বলছি, দেখি উনি এবং আমার স্ত্রী নিচের ঘরে কথা বলছেন। আমি ভাবলাম সে হয়তো খাবার নিতে গিয়েছে এবং সেই জন্যই সে আশীর্বাদ নিচ্ছে হয়তো। ধীরে ধীরে কাছে যেতে শুনতে পেলাম সেই তান্ত্রিকটা ভারী গলায় আমার স্ত্রীকে শাসাচ্ছে। সে বলছে, আমার স্ত্রী ভয়ে ভয়ে বলছে, ওটা করা আমার দ্বারা কেন কারোর পক্ষেই কখনো সম্ভব নয়। উনি এসব কি বলছেন? এইসব শুনে তো আমার মাথা ঘুরে গেল। একজন তান্ত্রিক আবার কি চায়? আমার স্ত্রী বা আবার কি বলতে চাইছে? এমন সময় একটা বিড়াল বাইরে কুটকুট করতে আর সাবধানে সরে গেল। আমিও সেদিন আর কিছু দেখতে পেলাম না। তারপরের দিনই 19 তারিখের কথা বলছি।
সেই দিন আমি আর ব্যবসার কাছে গেলাম না, সারাক্ষণ ঘরেই থাকলাম। এবং আপনি আমার একটা ব্যারামের কথা জানেন কিনা জানি না, আমি ঘরে খেতেই পছন্দ করি এবং সেই খাবারটা আমার স্ত্রী এনে দেয়। সেদিন আমার স্ত্রী আমাকে খাবার দিয়ে গেছে এবং তান্ত্রিক মশাইকে খাবার দিতে গিয়েছে। এখানে একটা কথা বলে রাখা দরকার, তান্ত্রিক মশাই যেই ঘরটিতে রয়েছেন সেই ঘরটি আমার ঘরটির নিচে। সেহেতু যদি সেই ঘরে কোনো কথা উচ্চস্বরে বলা হয় তাহলে সেটা আমি শুনতে পাবো। আমি খাওয়া রেখে মেঝেতে একটা বালিশ রেখে নিচে কান পাতলাম। দেখলাম সে তান্ত্রিক রেগে উঠেছে এবং বলছে, সেটা যদি তুমি না আনো তাহলে তোমার জীবন বিনষ্ট করে দেব। এমনিতেই তো তুমি আমার জীবন বিনষ্ট করে দিয়েছো। আমার আর কোনো ভয় নেই, আমি শুধু প্রতিশোধ চাই। আমি সব কিছুর বদলা নেব। আমার সাথে বদমাইশি? আচ্ছা। আমার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, দয়া করে এমনটি করবেন না, তাহলে তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে। আবারও সেই তান্ত্রিক মশাই হুঙ্কার দিয়ে উঠলেন, সংসার? এটা কিসের সংসার? আর তুমি আমাকে বোঝাবে সংসার কি? এরপর আমি আর থাকতে পারলাম না, আমি উঠতে যাচ্ছি এমন সময় তাদের কথা গেল থেমে। আমি বুঝলাম এখানেই হয়তো তাদের কথা শেষ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আমার স্ত্রী হাসি মুখে ঘরে ঢুকলো। আমি তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি এমন সময় সে আমাকে বলল তার নাকি আজকে শরীর ভালো নেই, সে বিশ্রাম নিতে চায়। তাই তাকে আমি আর কিছু বললাম না। সে উঠে এসে দেখলো আমি এখনো খাইনি। সেটা দেখে সে প্রথমটা কেমন যেন চমকে উঠল। তারপর বলল, আপনি এখনো খাননি কেন? আপনি খাবারটা খেয়ে নিন, নাহলে তো শরীর খারাপ করবে। আমি বললাম আমার মনেই ছিল না যে খাবারটা দিয়ে যাওয়া হয়েছে। তারপর আমি যথারীতি খেয়ে সেদিনের মতো শুয়ে পড়লাম। তারপর পরের দিন উঠতে অনেকখানি বেলা হয়ে গিয়েছিল। আসলে উঠতে আমার কোনোদিনও বেলা হয়নি রতিজিৎ বাবু। আমি সকাল 7টার মধ্যে উঠে পড়ি, কোনোদিন আগে উঠে পড়ি, কিন্তু দেরি আমার হয় না। সকাল সকাল ওঠার অভ্যাসটা আমার রয়েছে। কিন্তু এই দিন 8টা বেজে গিয়েছিল। স্বভাবত প্রত্যেক দিনই আমার স্ত্রী এসে আমাকে কফি দিয়ে যেত, কিন্তু আমি আজ কফি দেখতে পেলাম না এবং তাকেও দেখতে পেলাম না। প্রথমে আমি নিচে গিয়ে জিজ্ঞাসাবাদ করি, কিন্তু কেউই কিছু বলতে পারে না। তারপর নিচে গিয়ে দেখলাম তান্ত্রিক মশাইয়ের ঘরেও তালা লাগানো রয়েছে। তারপর নিচে গিয়ে দেখলাম তান্ত্রিক মশাইয়ের ঘরেও তালা লাগানো রয়েছে। ব্যাপারটা জানার জন্য আমি আমার পুত্রকে জিজ্ঞাসা করলাম যে উনি কোথায়। সেই জবাবে সে বলল তিনি নাকি কাল রাতে চলে গিয়েছেন। আমি ভাবলাম আপদ বোধহয় বিদায় হয়েছে। কি সব অদ্ভুত অদ্ভুত কথা তিনি বলছিলেন, তার থেকে আপদ বিদায় হয়েছে ভালো হয়েছে। পরও যখন আমি তার খোঁজ পেলাম না, তখন আমি কি জানি কি মনে হতে উপরে গিয়ে সঙ্গে সঙ্গে আমার দেরাজটা খুললাম। কিন্তু রতিজিৎ বাবু, সে কি বলবো, আমার দেরাজটা খুলে দেখলাম দেরাজে কিছু নেই, তার বদলে পড়ে আছে একটা চিঠি। আধপুরা চিঠি, তাই তো? হ্যাঁ হ্যাঁ রতিজিৎ বাবু, আপনি জানলেন কি করে? মানে আর ওতে লেখা ছিল, গোয়েন্দাতে গোয়েন্দার গয়েওকার উদ্দেশ্য দয়াকাটা তখন ছিল এবং দন্তের নয় দয়াকাটা পুড়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ রতিজিৎ বাবু, একদম ঠিক বলেছেন, কিন্তু আপনি কি করে? এইবার রথিজিৎ যেন নিজ মূর্তি ধারণ করে নিয়েছে। সে বলল, সেসব নয় পরে হবে, আগে আপনি আমার কিছু প্রশ্নের জবাব দিন। আমি যতটা শুনেছি আপনি জবাব দিয়েছিলেন যে আপনি যখন ওঠেন তখনই আপনি গিয়ে দেখলেন যে আপনার সিন্দুকটি খোয়া গিয়েছে, কিন্তু এখন আপনি যেটা বলছেন তার সঙ্গে তো পুলিশের বয়ানের সঙ্গে কোনো মিল নেই। হ্যাঁ রতিজিৎ বাবু, আমি ওটা লুকিয়েছিলাম। দেখুন, আমি সরকারি গোয়েন্দা নয়, আর আমি সরকারের নিয়মেও চলি না, তাই আপনি বলতে পারেন আমাকে। আসলে রতিজিৎ বাবু,
এসব কথা যদি আমি পুলিশকে বলতাম, তারা হয়তো আরো বেশি করেই সন্দেহ করতো আমার স্ত্রীকে, তাই আমি বলিনি। এইবার রতিজিৎ বলল, এখানে তাহলে দেখা যাচ্ছে আপনি সন্দেহ করেন যে আপনাকে কেউ চোখে চোখে রেখে এবং আপনার সব ক্রিয়াকলাপের উপরে তার নজর রয়েছে, তাই তো? সনাতনবাবু উত্তেজিত হয়ে বললেন। হ্যাঁ হ্যাঁ রতিজিৎ বাবু। এরপর রথিজিৎ কিছুক্ষণ চুপ করে বসেছিল। আমিও আকাশ পাতাল ভাবছিলাম। ধীরে ধীরে কেসটা যেদিকে এগোচ্ছে আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না। কেই বা চুরি করেছে, কেই বা সাহায্য করেছে, আর কেনই বা সনাতনবাবুর এটা বিশ্বাস যে ওনার স্ত্রী চুরি করেননি, সেটাও বুঝে উঠতে পারছিলাম না। এই সব ভাবে ডুবেছিলাম। এমন সময় দরজার ঠক ঠক শব্দে হুঁশ হলো। দেখলাম বাইরে থেকে সনাতনবাবুর ছেলে রজত হাঁক দিয়ে ডাকছে। সে মনে হয় এতক্ষণে চা জল খাবারের ব্যবস্থা করে দিয়েছে। সনাতনবাবু উঠতে যাচ্ছিলেন, কিন্তু আমি ওনাকে থামতে বলে গিয়ে দরজা খুললাম। দেখলাম রজতের পিছনে আরও দুটো ভৃত্য প্লেটে করে চা এবং জল খাবার নিয়ে ঢুকছে। আমি আর রথিজিৎ কেউই খেতে চাইছিলাম না, কিন্তু সনাতনবাবুর বিনম্র অনুরোধে তাকে এবং আমাকে হ্যাঁ বলতেই হলো। খাওয়া দাওয়ার পর রথিজিৎ বলল, তাহলে সনাতনবাবু খাওয়া দাওয়া তো হলো, আমি কি একবার আপনাদের বাড়ির সবার সাথে কথা বলতে পারি? সনাতনবাবু বললেন, হ্যাঁ কেন না, তাহলে আপনি এই ঘরেই বসুন, আর যা জিজ্ঞাসাবাদ করার করুন, আমি সবাইকে ডেকে দিচ্ছি। রথিজিৎ বলল, না, তার দরকার নেই, আমি নিজেই গিয়ে জিজ্ঞাসা করে নিচ্ছি। আপনি বরং এখন একটু বিশ্রাম করুন, আমি জিজ্ঞাসাবাদ করি, তারপরে নয় যাওয়ার সময় আপনার সাথে একবার দেখা করে যাব। সনাতনবাবুর স্বরে খানিক আশঙ্কার সুর দেখলাম। তিনি বললেন, রতিজিৎ বাবু, আমার সিন্দুকটা আমি ভিড়ে পাবো তো? রথিজিৎ বলল, দেখুন, আমি সব দিক দিয়ে চেষ্টা করব। আপাতত এখন কিছু বলতে পারছি না, তবে আশা করছি খুব তাড়াতাড়ি কিছু না কিছু একটা জানাতে পারবো আপনাকে। তাহলে উঠি সনাতনবাবু। উনি হ্যাঁ বলে আমাদের ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আবারও দরজাটা বন্ধ করে দিলেন। আমি আর রথিজিৎ বাইরে দাঁড়িয়ে রইলাম। প্রথমে তো আমার মনে হলো যে রথিজিৎ নিজে থেকে জিজ্ঞাসাবাদ করার যে গুরুভার নিয়েছে সেটি ভারী পড়ে গেল না তো। কারণ আমার মনে হলো যদি সনাতনবাবুর সামনে বসে জিজ্ঞাসাবাদ করা হতো তাহলে সবাই সব কিছু বলতে বাধ্য হতো। যাই হোক, রথিজিৎকে সেই কথা বলতে রথিজিৎ বলল, আহা বিজয়, মাঝে মাঝে মনে হয় যে একটা ছোট্ট শিশুও তোমার থেকে বেশি ভাবতে পারবে। একটা কথা কখনো ভেবে দেখেছ, যদি সনাতন বাবুর সামনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, মানে তার ছেলে, তার মেয়ে এবং তার মেয়ের স্বামীকে, তাহলে কি তারা কিছু উত্তর দেবে নাকি তাদের স্বরূপটা দেখাবে? যাক, এসব কথা ছাড়ো তো। এখন চলো, মনে হচ্ছে এই 3 নম্বর ঘরটি ওনার ছেলের, আসলেই কি? বলে রথিজিৎ প্রথমে দরজায় দুবার ঠক ঠক করল। ভেতর থেকে কেবল একটি কে বলে শব্দ উচ্চারণ হলো। তারপরে আমরা সেই যুবকটিকে মানে রজতকে দেখতে পেলাম। রজত বাইরে এসে বলল, ও রথিজিৎ বাবু, আসুন আসুন, বাবার সাথে কথা বলা হয়ে গিয়েছে? হ্যাঁ, আপনার বাবার সঙ্গে এই বার্তালাপ সমাপ্ত হলো, তাই ভাবলাম এই আপনার সঙ্গে দুটো কথাবার্তা যদি বলা যায়। এবারে রজত বলল, হে দেখুন, আপনাদের এখনো এখানে দাঁড় করিয়ে রেখেছি, আরে আসুন আসুন। সনাতনবাবুর ছেলে রজতের হাবভাব থেকে আমার তাকে খুব শান্ত সরল এবং খুবই বিনম্র ছেলে বলে মনে হলো। সে এত সুন্দরভাবেই আমাদের অভ্যর্থনা করলো যেন মনে হলো যে আমাদের কয়েক যুগ আগে থেকে চেনে। এমনিতেই প্রথম থেকে যে ব্যবহার আমাদের উপর সে দেখিয়েছে তার তুলনা হয় না। ঘরে ঢুকতে প্রথমে যা চোখে পড়ে সেটা হচ্ছে একটা ছোট ঝালর। সেই ঝালরটা কি যে সুন্দর, কখনো খুব জোরালো এবং কখনো খুব আস্তে করে একটা মায়ার ছায়া দিচ্ছে।
আর এমনিতেই ঘরের চারিপাশ বিভিন্ন ধরনের দামি পেন্টিংস এবং বিভিন্ন ধরনের দামি দামি রেশমি চাদর এবং সবচেয়ে আশ্চর্যের এবং নানান ধরনের ফ্লাওয়ার সেট দিয়ে ভরা। এবার রথিজিৎ রজতকে জিজ্ঞাসা করল, আচ্ছা, তোমার কি মনে হয় যে চুরিটা তোমার মা করেছে? রজত যেন প্রথমটা কীরকম একটা চোখে দেখল, পরবর্তীতে আবার আগের সরলতাময় ভাব নিয়ে বলল, দেখুন, আমার মনে হয় না উনি কিছু করেছেন বলে। তবে সব কিছু তো জানেন আপনি, এই বিষয়ে তেমন কিছু জানি না, আর সত্যি বলতে কিছু জানতেও চাই না। এবার রথিজিৎ ভ্রু কুঁচকে বলল, কেন জানতে চান না কেন? দেখুন রথিজিৎ বাবু, আমি ব্যবসা এবং সাহিত্য নিয়েই থাকি। এইসব জিনিস আমার এমনিতেই ভালো লাগে না। সত্যি বলতে আপনাকে খোলাখুলি বলছি, বাবা যখন দ্বিতীয় বিয়ে করে মাতামাতি করছিলেন, সবাই যখন বলছিল এ কি এত ছোট মেয়ে এবং আরও যেসব কথা হচ্ছিল, আমি তখনও সেভাবে ছিলাম না এবং তার সম্মুখেও ছিলাম না। আমি সত্যি বলতে এইসবে কোনোদিনও অংশগ্রহণ করিনি, আর আমার তেমন ভালো লাগে না, এই আর কি। আচ্ছা, যেদিন চুরি হলো সেদিন রাতে তুমি হ্যাঁ, কোথায় ও ছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি 20 তারিখের কথা বলছেন তো? হ্যাঁ, ওই দিন আমি তো বাড়িতেই ছিলাম। 11টা পর্যন্ত আমি লাইব্রেরিতে ছিলাম, তারপরে সে শুয়ে পড়ি। আচ্ছা, তুমি ওই দিন রাত্রে আর কিছু লক্ষ্য করোনি? মানে এমন কিছু যেটা স্বাভাবিক নয়, যেন কিছু গন্ডগোল রয়েছে তার মধ্যে? না রথিজিৎ এমন বাবু, কিছু? আমি তো আপনাকে আগেই বললাম, আমি কই তেমন কিছু দেখিনি। আচ্ছা, আমার শেষ প্রশ্ন, তোমার দ্বিতীয় মাতাকে তোমার কেমন মনে হয়? এই প্রশ্নের পর আমি একবার রতিজিতের দিকে তাকালাম। ব্যাপার কি, সেই থেকে রতিজিৎ অনবরতকে প্রশ্ন করেই চলেছে। এদিকে এমন একটা সহজ সরল ছেলে, সে তো মাঝে মাঝে ভিমড়ি খেয়ে উঠছে, তারপরে আবার কোনোভাবে নিজেকে সামলে নিয়ে উত্তর দিচ্ছে। এই প্রশ্নের পরেও সে যেন কিছুটা ঘেমে উঠল। তারপর রতিজিতের দিকে চেয়ে বলল, কেমন লাগে বলতে? হ্যাঁ, ভালোই লাগে। আমাদের খেয়াল রাখেন, আর এমনিতেও আমার সঙ্গে ওনার বেশি কথা হয় না। আমি ব্যবসার কাজে বাইরে থাকি, আর রাতের বেলা আমি সাহিত্য নিয়ে পড়ে থাকি। আমার দুনিয়া তো তাই। তাহলে এটা তো বলাই যায় যে আপনার বাবার দ্বিতীয় বিয়ে হওয়া নিয়ে আপনার কোনো অসুবিধেই ছিল না, তাই তো? এই দেখুন রথিজিৎ বাবু, আপনাকে যে উত্তরটা আমি আগের বারেই দিলাম, আপনি সেই প্রশ্নটা বারংবার জিজ্ঞাসা করছেন। আমি তো আগেই বলেছি যে আমি এসবে কোনোদিনই ছিলামই না। তবে হ্যাঁ, বয়সের যে পার্থক্য ছিল ওটা একটু বেশি। তবে কি আর করা যাবে বলুন? রতিজিৎ একটু হেসে বলল, অসংখ্য ধন্যবাদ রজতবাবু, আপনাকে অযথাই বিরক্ত করলাম, তাহলে ক্ষমা করবেন। রজত বলল, আরে না না রথিজিৎ বাবু, আপনি অযথা ক্ষমা চাইছেন কেন? এটাই তো আপনার কাজ। আপনি সত্যান্বেষী, আর আপনি যদি সত্যের সন্ধান না করেন তাহলে কে করবে বলুন? তা ঠিক বলেছেন। তাহলে এবার চলি। এই বলে রথিজিৎ এবং আমি বাইরে বেরিয়ে এলাম। এবার যাওয়ার পালা সনাতনবাবুর মেয়ের ঘরটিতে। তারপর কেন জানি না আমি এবং ব্যোমকেশ দুজনেই একে অপরের দিকে তাকালাম। এর কারণ হচ্ছে, প্রথমবার সিঁড়ি দিয়ে ওঠার সময় সনাতনবাবুর মেয়ে যে রকমের প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তারপরে এই হুটহাট করে ওনাদের ঘরে প্রবেশ করাটা দুজনেরই চরম অস্থিতিশীল বলে মনে হলো। এই সব ভাবছি, হঠাৎ দেখি পিছন থেকে রজত বেরিয়ে এলো। সে বলল, আপনি কি চলে যাচ্ছেন? আমি বলতে চাচ্ছিলাম, না না আমরা। তখনই রথিজিৎ পাশ থেকে বলে উঠল, না, আসলে আমি একটু দ্বিধায় পড়েছি, আমরা দুজনেই তোমার সাহায্য প্রার্থী।
এবার রজত একটু লজ্জা পেয়ে বলল, আরে না না না, এরকম কথা কেন বলছেন? কি দরকার বলুন। রথিজিৎ বলল, আচ্ছা, ওটা তোমার দিদি না বোন? রজত বলল, বোন। হ্যাঁ, বলছি ওনার ঘরটা যদি একটু দেখিয়ে দিতে, মানে আমাদের যদি নিয়ে যেতে, তাহলে খুব ভালো হতো। কারণ আমি বা বিজয় কেউই তো এখন ওদের ঘরটি চিনি না। এবার রজত বলল, হ্যাঁ হ্যাঁ, চলুন না, এই তো সামনে, আসুন। বলে রজতের সঙ্গে আমরা সেই ঘরটিতে প্রবেশ করলাম। এই ঘরটি দেখে মনে হলো এই বাড়ির যেই ঘরগুলোতে আমরা ঢুকেছি সেই ঘরগুলির থেকে সাজানো গোছানো একটু যেন কম। তারপরে দেখলাম এই ঘরেও একটি ঝালর রয়েছে, কিন্তু সেই ঝালরটার যেন কোনো আলো রোশনাই দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা ঢুকতেই দেখলাম সনাতনবাবুর মেয়ে খাটে বসে কি যেন পড়ছিলেন। আমাদের দেখেই অপ্রস্তুতভাবে বললেন, আপনাদের কে? রজত বলল, আরে এনাদের চিনিস না? ইনি স্বনামধন্য গোয়েন্দা রথিজিৎ সান্যাল, আর উনি হলেন ওনার বন্ধু লেখক বিজয় চ্যাটার্জি। আমি দেখলাম ছোকরার তো জ্ঞান ভালোই রয়েছে, কিন্তু রথিজিৎকে সত্যান্বেষী না বলে গোয়েন্দা বলায় এবারও বোধহয় রথিজিৎ খেপবে। সেই ভেবে রথিজিতের দিকে তাকালাম, কিন্তু এ কি, রথিজিতের মুখে রাগের ছিটে ফোটা অংশও নেই। তার বদলে কেমন যেন একটু হাসি লেগে রয়েছে। এরপর সনাতনবাবুর মেয়ে উঠে বসে আমাদের বসতে বললেন। সনাতনবাবুর মেয়ের স্বামীকে আদ্যপ্রান্ত কোথাও দেখতে পেলাম না। কিছুক্ষণ পরেই দরজা দিয়ে কি যেন হুড়মুড় করে ঢুকে পড়ল। যে ব্যক্তি ঘরে প্রবেশ করল সেই ব্যক্তিটিকে প্রথম অংশ দেখে মনে হয় যেন এই সবে তিনি কুস্তি লড়ে রিং থেকে নেমে দাঁড়িয়েছেন। সারা শরীর ঘেমে অস্থির, আর তাকে দেখতেও কতটা কুস্তিগিরের মতো। ইয়া লম্বা ছাতি, আর লম্বায় প্রায় 6 ফুটের উপরে। গভীর রাতে কোনো লোকের পিছনে পিছনে যদি তিনি যান, লোকটা তো এনাকে আততাই ভেবে সামনে ছুট দেবেন, তাতে আমার কোনো সন্দেহ নেই। আপনারা কে? রজত আবার সেটি পুনরুচ্চারণ করতে যাচ্ছিল, কিন্তু সেই সময় রথিজিৎ বলে উঠল, আমার নাম সত্যান্বেষী রথিজিৎ সান্যাল, আর ইনি হলেন আমার বন্ধু লেখক বিজয় চ্যাটার্জি। আমরা আপনার শ্রদ্ধেয় বাবা মশাইয়ের সিন্দুক চুরির রহস্য ভেদ করতে এসেছি। এখন ওই বুড়ো আপনাদের এনেছে কেস সলভ করবে বলে? পরিষ্কার দেখা যাচ্ছে ওই মহিলাই সিন্দুক নিয়ে পালিয়েছে। তাও যে কেন আপনারা বুঝতে চাইছেন না? আপনারা বললে ভুল হবে। আমার শ্বশুর মশাই বুঝতে চাইছেন না যে সেটা সেই নিয়ে পালিয়েছে। বদ চরিত্রের মহিলা হলে যা হয়। এতক্ষণ পরে আমি বিস্ময়ে রথিজিতের দিকে তাকালাম। তার দেখলাম মুখে কিছুই পরিবর্তন হয়নি। সে একইভাবে সেই হাসি মুখ নিয়ে বলল, আপনি কি করে বুঝলেন যে তিনি বদ চরিত্রের? আরে সে কি আর বলে দিতে হয় নাকি? এই যে ওনার মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার আগে ওনার আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কি শুনেছিলাম জানেন? ওর নাকি আরো 3-4 জায়গায় সম্পর্ক রয়েছে। নানা সম্বন্ধ নয়, আপনারা ঠিকই শুনছেন, সম্পর্ক রয়েছে, সম্পর্ক। তারপরেই তো এরপর সেই মহিলাটি মানে সনাতনবাবুর মেয়ে রেগে গিয়ে বলে ওঠেন, তারপরেও তো তোমার চোখ হতে রেহাই নেই, সারাক্ষণ সেই দিকেই চোখ। ব্যাপারটা যে কোথা থেকে কোথায় গিয়ে গড়াচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম, কিন্তু রথিজিৎ সেই হাসি হাসি মুখ নিয়ে কেমন যেন মজা পাচ্ছে। আমি ব্যাপারটা দেখে বুঝে উঠতে পারলাম না যে সে মজা পাচ্ছে কিসে। এখানে দাম্পত্য কলহ না, দাম্পত্য কলহ কেন, দাম্পত্য জীবন শেষ হতে চলেছে, আর সে সেটা দেখে মজা পাচ্ছে। এরপর রথিজিৎ সনাতনবাবুর মেয়ের দিকে যে প্রশ্ন করল, আপনি কি বলছিলেন সেটা খুলে বলুন। সনাতনবাবুর মেয়ে যেন ঝাঁঝিয়ে উঠলেন। তিনি বললেন, আপনি কি বলুন তো? আপনার মাথায় বুদ্ধি শুদ্ধি রয়েছে তো? আপনি এইসব কথা খুলে বলতে বলছেন? এই আপনাদের এই গোয়েন্দাদের মাথায় ঘাটে ঘাটে বুদ্ধি, জানেন সবই, তাও বলুন করেন।
এই অপমান সহ্য করার মানুষ রথিজিৎ সান্যাল নয়, কিন্তু দেখলাম সে এখন শান্ত ও অপ্রতিরোধ্য। আমি এতটাই অবাক হয়ে গেছি যে আমার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোচ্ছে না। কিছুক্ষণ পরে সনাতনবাবুর মেয়ের স্বামী বললেন, কি হচ্ছে দুর্বা? এতক্ষণ পরে জানতে পারলাম সনাতনবাবুর মেয়ের নাম দুর্বা। দেখুন রথিজিৎ বাবু, আমরা আর কিছু বলতে পারবো না। আপনার যা জানার আপনি জেনে নিয়েছেন না? হ্যাঁ, আপনি আসতে পারেন, যান। আমি নারী জাতিকে যথেষ্ট সম্মান করি এবং আপনার চিন্তা এবং আপনার দুঃখ আমি সবই বুঝি। যা হয়ে গিয়েছে সেটা তো বদলাবার নয়, কিন্তু কিন্তু যেহেতু আপনি সিদ্ধান্তটি নিয়েছেন যে এই সম্পর্ক আপনি আগে নিয়ে যাবেন, তাহলে আমার মনে হয় যে সবকিছু ভুলে যাওয়াটাই উচিত। না হলে হয়তো আপনি যেটা ভাবছেন সেটা হতেই পারবে না। আমায় ক্ষমা করবেন এরকম কথা বলার জন্য। আশা করি সবটা বুঝতে পেরেছেন এবং আমার আপনার প্রতি আস্থা আছে যে আপনি হয়তো রহস্যভেদ করতে পারবেন। একেই বলে ভূতের মুখে রাম নাম। যাক, রহস্য এতটাই পেঁচিয়ে গিয়েছে আমার মাথার সরু সরু শিরাগুলি সেটাও যেন মনে হচ্ছে পেঁচিয়ে গিয়ে তাল হয়ে গেছে, যার পরও নাই আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর রথিজিৎ নমস্কার করে বেরিয়ে গেল। কিছুক্ষণের জন্য আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম। তারপরে রজতবাবুর ডাকে স্থিতি ফিরে পেয়ে আমিও রথিজিতের পিছু নিলাম। দেখলাম রথিজিৎ শটান চলেছে সনাতনবাবুর ঘরের দিকে। আমি পিছন থেকে বললাম, আরে রথিজিৎ, বলছি চাকরগুলোর বয়ান নেবে না? সে শুধু একবার বলল, না, তার দরকার নেই। একটু পরেই আমরা আবার সনাতনবাবুর ঘরের বাইরে হাজির হলাম। রথিজিৎ দুবার দরজায় টোকা মারল। তারপরে সনাতনবাবু দরজাটা খুলে দিলেন। সনাতনবাবু বললেন, রথিজিৎ বাবু কিছু খুঁজে পেলেন? রথিজিৎ বলল, আশা করছি কালকে আপনাকে সবটুকু জানাতে পারবো। সনাতনবাবু কিছুক্ষণ রথিজিতের মুখের দিকে চেয়ে রইলেন। তারপর বুঝলাম রথিজিতের মুখ থেকে তিনি আর একটাও কথা বার করতে পারবেন না। তিনি রজতকে ডাক দিলেন। তাকে বললেন যে আমাদের গাড়ি করে আবার আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসতে। রজত চলে গেল। এরপর আমরাও তার পিছু পিছু গেলাম। বাড়ি ফিরেই দেখি বৌঠান খাবার নিয়ে বসে রয়েছে। তিনি আমাদের দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন। ভাবলাম আজ হয়তো রথিজিতের ভাগ্যে নতুন কিছু অপেক্ষা করছে, কিন্তু দেখলাম তার দিকে কিছুই গেল না। উল্টে সব কিছু আমার উপর এসে পড়ল। আমি নাকি দেরি করেছি, আমিই নাকি সময় হিসেবের জ্ঞান রাখি না। সেই আবার আমার সেই সকালের কথা মনে পড়ে গেল। বলেছিলাম না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর মুশকিলে পড়ে প্রজা। এরপর বৌঠান রথিজিৎকেও কিছু বললেন, কিন্তু আর বেশি দূর এগোলো না ব্যাপারটা। কারণ রথিজিতের দিক দিয়ে কিছু না হওয়ায় বৌঠানও দমে গেল। রাত্রে খাওয়া দাওয়ার পর আমি আর রথিজিৎ বসার ঘরে বসে রয়েছি। আমি রথিজিৎকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রথিজিৎ, ওই দুর্বা দেবীর ঘরের ব্যাপারটা হলো কি? রথিজিৎ বলল, বন্ধু, এত তাড়াহুড়ো করতে নেই। খানিক রোষো অনেক কিছু জট একসঙ্গে পাকিয়ে রয়েছে। আশা করছি তোমাকেও আমি কাল বলতে পারবো। বুঝলে, কালকেই বলতে পারবো। পরের দিন সকালবেলা উঠতে খানিক আমার দেরি হয়ে গেল। সকালবেলা উঠে দেখি ব্রেকফাস্ট টেবিলে আমার ব্রেকফাস্টটা চাপা দিয়ে রাখা রয়েছে। সকাল সকালই রথিজিৎ বেপাত্তা। ঠিক জানতাম সে সকাল সকালই অনুসন্ধান করতে বেরিয়ে পড়বে। সত্যের অন্বেষণ বলে কথা। কিন্তু সকাল গড়িয়ে বেলা হয়ে গেল এবং বেলা গড়িয়ে দুপুরও হয়ে গেল। তারপরেও যখন রথিজিৎ এলো না, এবার বৌঠান আমায় এসে বলল, আচ্ছা ঠাকুরপো, তোমার বন্ধুটি গেল কোথায়? দুপুর হয়ে গেল, সেই সকালে দু মুঠো খেয়ে বেরিয়েছে, এখনো তো তার আসার কিছু দেখছি না। তুমি কি একবার গিয়ে দেখবে নাকি?
কি আর করি, বেরোতেই হলো। এদিকে জানিও না যে ব্যোমকেশ কোথায় গিয়েছে, কিন্তু বাড়িতে বসে বৌঠানের এরকম চিন্তামগ্ন চিত্ত দেখতেও তো পারি না। এই মাঝ দুপুরবেলায় কোথায় যে ওকে খুঁজবো কিছুই বুঝতে পারলাম না। শেষে সবে মাত্র বাড়ি থেকে বেরিয়েছি, দেখলাম রথিজিৎ আসছে। মনে মনে একটু খুশি হয়ে উঠলাম, কারণ এই মাঝ দুপুরবেলায় ওকে আর খুঁজতে বেরোতে হলো না। রথিজিৎ আমায় দেখে বলল, কি ব্যাপার, এই মাঝ দুপুরবেলা কোথায় চললে? আমি এবার রেগে মেগে বললাম, তুমি জিজ্ঞেস করছো আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, তোমার জন্য এই মাঝ দুপুরবেলায় আহার ছেড়ে তোমায় খুঁজতে বেরিয়েছি, আর তুমি জিজ্ঞাসা করছো আমি কোথায় যাচ্ছি? রথিজিৎ একটু হেসে বলল, আচ্ছা অতটা করো না বিজয়, চলো চলো গিয়ে টান টান করে একটু ঘুমিয়ে নিই, কারণ বিকালবেলা আবার সনাতন বাবুর বাড়ি যেতে হবে। মাঝখানের কলহগুলো আর নাই বা বললাম, কারণ সকালের পর একেবারে ভর দুপুরবেলায় বাড়িতে ঢুকে সে যা অশান্তি শুরু হয়েছিল রথিজিৎ এবং বৌঠানের মধ্যে, তার বিবরণ দিতে গেলে হয়তো আজকে আর লেখাটাই শেষ হবে না। যাই হোক, আজকে আর গাড়ি এলো না। আমি আর রথিজিৎ ট্রামে চেপে চলে গেলাম সনাতন বাবুর বাড়ি। সেখানে গিয়ে দেখলাম নিধুবাবু উপস্থিত রয়েছেন। আমি এখানে আসার আগে অনেকবার রথিজিৎকে জিজ্ঞাসা করেছি যে, রথিজিৎ তোমার কেসটা কি সলভ হয়ে গিয়েছে? কিন্তু রথিজিতের একটাই উত্তর, ওহ বিজয়, তোমায় কাল থেকে বলছি এত তাড়াহুড়ো করো না, দাঁড়াও সবুর করো একটু, জানোই তো সবুরে মেওয়া ফলে। না, এরপর আমি আর কোনো প্রশ্ন করিনি। প্রথমেই নিচের তলায় ঢুকে দেখলাম এইবার ব্যবস্থা হয়েছে নিচে বসার ঘরে। বুঝলাম সকাল থেকে ব্যোমকেশ বেরিয়ে সব কিছু ব্যবস্থা করে তারপরেই দুপুরবেলা বাড়িতে ঢুকেছে, এবং এই সব থেকে অজানা আমি হতভম্বের মতো এই দিক ওই দিক তাকাচ্ছি। তারপর সেখানে দেখলাম দুর্বা দেবী, ওনার স্বামী সনাতনবাবু এবং রজত উপস্থিত রয়েছে। এইবার রথিজিৎ প্রথমে দুর্বা দেবীর দিকে ফিরলে, তারপর বললে, আজকে আমরা নারী জাতির দু রকমের রূপ দেখব। একটা সেই রূপ যেটি স্বয়ং দেবী স্বরূপ, আর একটি সেই রূপ যেটি যাকে। সনাতনবাবু, প্রথমেই আপনাকে বলি যে আপনার তদন্তের ফল যেটি বেরিয়েছে সেটি হয়তো শোনার পরে আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে এটুকু আমি বলবো যে সত্যান্বেষীর সত্যের অন্বেষণ করাই আমার কাজ। তাই শুধু এটুকু আপনার কাছে আমার নিবেদন যে দয়া করে মাঝ পথে আমাকে থামাবেন না, কারণ সত্যি কথা জানাটা এবারে সকলেরই দরকার। সনাতনবাবুর চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেল। তিনি বললেন, রথিজিৎ বাবু, এসব আপনি কি বলছেন? তার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। এবারে রথিজিৎ ঘরের সবার দিকে একবার করে চোখ ঘুরিয়ে নিয়ে বলল, সনাতনবাবু, আপনার আসামি এখানের মধ্যেই উপস্থিত রয়েছে, মানে এই ঘরের মধ্যেই উপস্থিত রয়েছে। আমি মনে মনে ভাবলাম যে আসামি কেই বা হতে পারে, নিশ্চয়ই দুর্গাদেবীর। এই কথাটা ভাববার সুযোগ না দিয়েই ব্যোমকেশ বলতে শুরু করলো, প্রথমেই বলি, সনাতনবাবু আপনার সিন্দুক চুরি যায়নি, সেটা এই বাড়িতেই রয়েছে, এবং যেই ঘরটিতে সেদিন সেই সন্ন্যাসী এসে থেকেছিলেন সেই ঘরটিতেই সেই সিন্দুক রয়েছে। আর এই কথাটা আমি কেন, যে কোনো ব্যক্তির ক্ষেত্রেই বলা খুব কঠিন, কিন্তু আপনার পক্ষেও বিশ্বাস করাটা খুবই কঠিন, কিন্তু যেহেতু আমাকে বলতেই হবে তো শুনুন। আপনার দ্বিতীয় স্ত্রী মোটেই সচরিত্রের মহিলা নন। এই কথাটি বলার সাথে সাথেই সনাতনবাবু চেয়ার থেকে দাঁড়িয়ে উঠলেন। তিনি গর্জে বললেন, রথিজিৎ বাবু, আপনি আপনার সীমা ছাড়াচ্ছেন। এইবার ব্যোমকেশ নিজ মূর্তি ধারণ করে গম্ভীর গলায় বলল, সীমা আমি ছাড়াচ্ছি না সনাতনবাবু, যেটা সত্যি আমি শুধু সেটাই বলছি। আপনি শুনুন সনাতনবাবু। সনাতনবাবু আরও কিছু বলতে যাবেন, তখন নিধুবাবু তাকে আটকে দিলেন। আপনার দ্বিতীয় স্ত্রী আপনাকে বিয়ে করেছিলেন সম্পূর্ণ সম্পত্তির লোভে, কিন্তু তিনি দেখলেন যতদিন আপনার ভাই এই সংসারে রয়েছেন ততদিন সেই সম্পত্তি কিছুই সে পাবে না। সে ভালো করেই জানতো যদি আপনার ভাই এই সংসার ছেড়ে চলে যায়, যদি আপনার ভাইকে মেরে ফেলা যায়,
তাহলে সেই সমস্ত সম্পত্তি মাত্র 3 জনের মধ্যে ভাগ হবে। 1 আপনার ছেলে রজত, 2 আপনার মেয়ে দুর্বা এবং আপনার স্ত্রী। যদিও বা এটা কেটে সেই 2 অংশই হয়ে যেত, যাকে সেটা না হয় পরে বললাম। আপনার স্ত্রী প্রথম থেকেই আপনার সম্পত্তির উপরে কুদৃষ্টি দিয়ে রেখেছিলেন। আপনি জানতেও পারেননি কিভাবে আপনার বাড়িতে থাকা সমস্ত পুরুষদের এই নিজের দিকে আকর্ষণ করে নিয়েছিলেন। এবং এটা হওয়া স্বাভাবিকই, কারণ তিনি ছিলেন যুবতী, আর যেহেতু আপনি সারাদিন বাড়িতে থাকতেন না এবং আপনার বড় ছেলের বিবাহ হয়নি আর আপনার মেয়ে সন্তান সম্ভবা হতে ব্যর্থ, সেখানে আপনার স্ত্রী সেই সুযোগটি কাজে লাগায়। এবার একটা জিনিস হয়তো আপনি কোনোদিন আন্দাজও করতে পারেননি যে আপনার নিজের ভাই এই ব্যাপারটি বুঝে গিয়েছিলেন। তিনি আপনাকে বারংবার জিনিসটা বলতে চেষ্টা করেছেন, কিন্তু যখনই তিনি এই ব্যাপারটা বলতে গেছেন, আপনার নিজের সুপুত্র রজত তার খাবারে ওষুধ মিশিয়ে তাকে পাগল করে দেওয়ার চেষ্টা করেছে। জেনে রাখবেন, আপনার ভাই কোনোদিনই আপনার ক্ষতি চাননি, বরং বারংবার আপনাকে এটা বলতে চেয়েছেন, কিন্তু বলে উঠতে পারেননি। সবচেয়ে বড় ব্যাপার, আপনার মেয়ে সবকিছু জেনেও সবকিছু বুঝেও এই জন্য চুপ করেছিল যে তার স্বামীর চরিত্রহীনতা দেখে আপনি যদি তাদের বাইরে বার করে দেন, তাহলে হয়তো তাদের অন্য সংস্থানও বন্ধ হয়ে যাবে। কারণ আপনার জামাইয়ের যেই দোকানটি রয়েছে সেটা প্রায় চলে না বললেই চলে। বিশেষত আপনার অন্য সংস্থানেই তারা রয়েছে। তো যদি আপনি ওই ব্যাপারটা জানতে পারেন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনার মেয়ে এবং তার স্বামীকে বাড়ি ছাড়া করতেন। এইসব বিষয় যখন চলছিল, তখন আপনি এই বিষয়টা নিয়ে ভাবতেই ভুলে গিয়েছিলেন যে আপনার একটি অবিবাহিত ছেলেও রয়েছে, এবং এই বিষয়টি সবচেয়ে বড় সুযোগ নেয় আপনার স্ত্রী। আপনার ছেলের সঙ্গে সে সম্পর্কে আবদ্ধ হয় এবং আপনার ছেলে তার সঙ্গে বিবাহ করতেও রাজি হয়। ঠিক সেই সময় আপনার ভাই সবকিছু জানতে পেরে যায়। আপনার ভাইকে যখন অনেক আটকানোর চেষ্টা করলেও তিনি সংযত হলেন না, তখন তাকে মেরে ফেলার চক্রান্ত চলে। কিন্তু ভুলবশত ওনাকে মারা গেল না, উনি হাত ফসকে বেরিয়ে গেলেন। কারণ যেই দিন রাত্রে এই খুনের পরিকল্পনাটি হয়েছিল, সেই দিন রাত্রে উনি সেই খাবারটি খাননি, কারণ উনি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। উনি ভেবেছিলেন যে আপনি আপনার ভাইয়ের উপর বিশ্বাস করেন না, সেই শোকে সেখান থেকে চলে যায়। কিন্তু সে যদি সেই রাত্রে এই বাড়িতে থাকতো এবং এই বাড়ির খাবার খেত, তাহলে তার পরের দিন তার মৃতদেহ ছাড়া আর কিছুই পাওয়া যেত না। আর শুধু সে কেন, আপনি এখনো বেঁচে আছেন কেন জানেন? শুধু আপনি এই জন্যই বেঁচে আছেন কারণ আপনি আপনার সমস্ত সম্পত্তি ভাগ করে দিয়েছিলেন। যদি আপনার নামে কোনো সম্পত্তি থাকতো এবং তার নমিনি আপনার স্ত্রী থাকতেন, যেটা আপনি অবশ্যই করতেন। এই যে তান্ত্রিকের কথা বলছিলেন না, ওটা আসলে কে জানেন? ওটা আপনার ভাই। আপনার ভাই আপনাকে আবারও বাঁচাতে এসেছিল এই চরিত্রহীন নারীর থেকে, কিন্তু আপনি সেটা বুঝতেও পারেননি এবং আপনার স্ত্রী দোহাই দেয় সে নাকি অন্তঃসত্ত্বা। এখন যদি আপনার ভাই আপনাকে সব সত্যিটা বলে দেয়, তাহলে আপনি নাকি আত্মহত্যা করবেন। আপনার ভাই এটা ভালোভাবে জানতো যে আপনার স্ত্রীকে আপনি নিজের থেকেও বেশি ভালোবাসেন, তো তার জন্য আপনি যা খুশি করতেও পারেন। সেই ভয়ে সে আপনাকে কিছু বলল না, কিন্তু সে এটুকু জেনে রেখেছিল যে তাকে এই বাড়ির সম্পত্তি, এই বাড়ির পূর্বপুরুষেরা যেটা আগলে রেখেছে এতদিন, সেটা তাকেই আগলাতে হবে। সেই জন্যই সে সেটা আপনার স্ত্রীকে দিয়ে চুরি করিয়ে নিজের কাছে লুকিয়ে রাখতে চেয়েছিল, যাতে পরবর্তীকালে সে সেটি আপনার ছেলে বা আপনাকে দিয়ে যেতে পারে। কারণ যখনই সম্পত্তি আপনার হাতছাড়া হয়ে যাবে, তখনই আপনার স্ত্রী আপনার থেকে দূরে চলে যাবে এবং ঠিক সেই মুহূর্তেই আপনার ভাই আপনাকে সবটুকু বলতে পারবে। কিন্তু সেসব কিছুই হলো না। কি রজত, বাকিটা আমি বলবো নাকি? এতক্ষণ এইসব শুনতে শুনতে আমরা সবাই শিহরিত হয়ে উঠেছিলাম। এরকম নোংরা একটা খেলা যে চলছিল, সেটা আমি আন্দাজও পর্যন্ত করতে পারিনি। সনাতনবাবুর মুখ বিস্ময়ে, আতঙ্কে, দুঃখে কেমন যেন হয়ে উঠেছে। এইবার দেখতে পেলাম রজতের মুখ কেমন যেন একটু হিংস্র হয়ে উঠেছে। সে বলল, কি বলতে চাইছেনটা কি আপনি বলুন তো? হ্যাঁ, যেহেতু আপনি বলবেন না, তাই আমিই বলব। এই বলে বলতে যাবে, এমন সময় রজত তার প্যান্টের পকেট থেকে একটা রিভলভার বার করে
যেই না তাক করতে যাবে অমনি রথিজিৎ এক লাফে তার সামনে গিয়ে মেরে দেয় এক ঘুষি। সেই ঘুষির চোটে টাল সামলাতে না পেরে রজত পড়ে যায় এবং গুলিটা গিয়ে লাগে নিধুবাবুর ডান হাতের উপরে। এরপর পুলিশ কনস্টেবল এসে রজতকে গ্রেপ্তার করে। আপনি হসপিটালে যান বিধুবাবু। এদিকে সনাতনবাবু আর কিছু বলার অবস্থায় নেই। বাড়ির সকলেই ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাচ্ছে এবং রথিজিতের বলার অপেক্ষা করছে। রথিজিৎ আবার বলতে শুরু করলো, শুনুন, দুর্বা দেবীর স্বামীর নজর আপনার স্ত্রীর প্রতি থাকলেও তিনি কোনোদিনও সামনে এসে কিছু বলেননি বা তিনি কোনোদিন দুর্ব্যবহারও করেননি। কিন্তু আপনার স্ত্রীর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল একজনের উপর, সেটা হচ্ছে রজত। ওর বাইরেটা যেমন, ভেতরটা একদমই তেমন ছিল না। কথা হচ্ছে রজত আপনার স্ত্রীকে আপনার থেকেও আগে থেকে চিনত। তার ইচ্ছাই ছিল আপনার থেকে আদেশ নিয়ে তাকে বিয়ে করা, কিন্তু আপনি মাঝখানে যখন এসেছিলেন আপনার উপর সে কথা বলতে পারেনি এবং সেটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। সে যাকে ভালোবেসেছে তাকে যদি মা ডাকতে হয় তাহলে রজত কেন যে কেউ হিংসাত্ম হয়ে উঠবে। কিন্তু রজত জানতো না যে আসলে আপনার স্ত্রী মানে শশীবালা দেবী আপনার ছেলেকেও তার জালে ফাঁসিয়েছিল শুধুমাত্র সম্পত্তির লোভে। এবার শুনুন, ওই রাত্রে কি হয়েছিল। যখন আপনার ভাই বুঝতে পেরেছিল যে তাকে মারবার চক্রান্ত করা হচ্ছে, সে তখন ওই সিন্দুকটা আপনার স্ত্রীকে আনতে বলে। কারণ তার মাথায় তখন এটা চলছিল যে সে যদি একবার সিন্দুকটা হাতাতে পারে তারপরে এখান থেকে সে অনেক দূরে চলে যাবে, এবং সে সেটা করেও ফেলেছিল যদি আপনার সুপুত্র রজত গিয়ে তাকে খুন না করত। আসলে রজত কিন্তু এসব কিছুই জানতো না। রজতের সন্দেহ ছিল যে আপনার স্ত্রীর হয়তো আপনার ভাইয়ের সাথেও সম্পর্ক রয়েছে, কারণ এতদিনে রজত খুব ভালোভাবে এটা জেনে গিয়েছিল যে আপনার স্ত্রী মোটেই সুচরিত্রা নয়। কিন্তু হলে কি হবে, সেও নাকি মন থেকে ভালোবেসেছিল, তাই সে এত কিছুর পরেও তাকে ভুলতে পারছিল না, এবং এহেন কারণেই সে আপনার ভাইকে মারতে বাধ্য হলো। কারণ আপনি নিজেই ভেবে দেখুন, রজতের মতো ছেলে যে কাকার পিঠে উঠে নিজের জীবন অতিবাহিত করেছে, সে তাকে মারবে কেন? যাকগে, তারপরে আপনার স্ত্রী আপনার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে সে বন্দুকটি বার করে আনে। এখানে কিন্তু এটা ভাববেন না যে আপনার স্ত্রী কিছুই বুঝতে পারেনি যে আপনি ওর এবং সেই তান্ত্রিকের কথা শুনছেন। এসবও সবই জানতো যদি সে ফেঁসেও যায় বা সে যদি সিন্দুক নিয়ে পলায়নও করে, তাহলে আপনি কখনোই তাকে দোষারোপ করবেন না। বাহ্যিক দিক দিয়ে সে দোষী ঘোষিত হলেও আপনি কখনোই তাকে দোষী ঘোষিত করবেন না বা হতে দেবেন না। এটা তো সে ভালো করেই জানতো, এবং সে এটাও জানতো যে রজত সেই রাত্রে আপনার ভাইকে খুন করবে। আর ব্যাপারটা ঘটেছে এই যে যখন আপনার স্ত্রী সেই সিন্দুকটি নিয়ে আপনার ভাইয়ের কাছে গেল, তখন রজত সেখানে উপস্থিত ছিল। রজত ভাবল যে সে তো তার ভালোবাসাকে হারিয়েইছে, তার উপরে পূর্বপুরুষের সম্পত্তিও তার কাকা হাতিয়ে নিতে চায়। সেই রাগে এবং ক্ষোভে সে আপনার ভাইকে খুন করে, এবং খুন করার পরে যখন সেটি আপনার স্ত্রী সচক্ষে দেখে ফেলে, তখন রজত ভয় পেয়ে যায় এবং তখনই রজতকে পুলিশের ভয় দেখিয়ে আপনার স্ত্রী এখান থেকে পলায়ন করে। তো এই হলো কাহিনী। এবার সনাতনবাবু আর কিছু বলতে পারলেন না। সেই পুলিশ বাহিনী রজতকে গ্রেপ্তার করে নিয়ে যায়। শেষে চলে আসার আগে ব্যোমকেশ সনাতনবাবুকে বলল, দেখুন সনাতনবাবু, আমি আমার কাজ করেছি। সনাতনবাবুর চোখ জলে ভিজে গিয়েছিল। তিনি চোখ তুলে তাকিয়ে বললেন, হয়তো পারেননি, হয়তো আপনি আমাকে আমার সিন্দুক ফেরাতে পারেননি। অবশ্যই আপনাকে ফেরাতে পেরেছি। আপনার ভাই রাত্রে যেই ঘরটিতে ছিলেন সেই ঘরটি নিজে খুললেই আপনি আপনার সিন্দুক পেয়ে যাবেন। আর ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওই যে এক চাকরানি, কি আরে ওটাই যে আপনার স্ত্রী। এইবার আবার আমাদের হতচকিত হওয়ার পালা। তিনটি চাকরদের মধ্যে একটি ছিল চাকরানী। সেই কথাটি শুনে সে ঘোমটা খুলে দৌড় মারতে গেল, কিন্তু পুলিশ বাহিনী থাকায় সে কিছু করতে পারল না। সনাতনবাবু তার স্ত্রীকে চিনতে পারলেন এবং স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ।
তারপর ঘৃণ্য স্বরে বললেন, ছি ছি ছি, আমি তোকে বিশ্বাস করেছিলাম আর তুই, ছি। রথিজিৎ তার সামনে গেল, তারপর বলল, শুধু একটা জায়গায় ভুল চুপ হয়ে গিয়েছিল। আপনি যখন এইসব কাণ্ড করছিলেন, আপনি এটাই ভুলে গিয়েছিলেন যে আপনি যাকে দিয়ে বিষ মেশাচ্ছেন, আপনি যাকে দিয়ে এইসব করাচ্ছেন, সেও কিন্তু আপনার বিরুদ্ধ সাক্ষী। তাকে সরিয়ে দেওয়া আপনার আগেই উচিত ছিল। কি বলেন? এবার আমি সবটা বুঝলাম রথিজিৎ কেন আগের দিন ওই চাকরগুলোকে কিছু জিজ্ঞাসা করেনি। কারণ রথিজিৎ জানতো যদি কেউ কিছু জেনে থাকে তাহলে ওই চাকরগুলোই হবে। কারণ সে যতই নিজে থেকে খাবার দিয়ে আসুক না কেন, খাবার তৈরি এবং সবসময় রান্নাঘরের আশেপাশে সেই চাকরগুলোই থাকতো। এরপর আরেক রহস্য রথিজিৎ উন্মোচন করলো। সে বলল, নিধু, বলছি তুমি এনার সঙ্গে রামুকেও নিয়ে যাও। হ্যাঁ, রামু হয়তো নিজে থেকে কিছু করেনি, কিন্তু প্রতি পদে পদে এনাকে সাহায্য করে এসেছেন, এবং রামু শুধু বিয়ের পর নয়, বিয়ের আগে থেকেই ওনার সঙ্গে রয়েছেন। ওনার কেনা কৃতদাস। কি রামু, ঠিক বলছি তো? রামু মুখ নিচু করে রইল। দেখলাম সনাতনবাবু একেবারে ভেঙে পড়েছেন। রথিজিৎ তাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখুন সনাতনবাবু, আপনার এই দুঃখ হয়তো ভাগ করে আমি নিতে পারবো না। দেখুন সনাতনবাবু, আপনার এই দুঃখ হয়তো ভাগ করে আমি নিতে পারবো না, তবে আপনার সিন্ধুকের সন্ধান আমি দিয়ে গেলাম। যদি আমার উপর এতটুকু বিশ্বাস থেকে থাকে তাহলে ওটা খুলে দেখুন, আপনার সিন্ধুক আপনি নিশ্চয়ই পাবেন। আর আপনার ভাইয়ের কঙ্কালটাও ওখানেই রয়েছে, পারলে ওনার সৎকারের ব্যবস্থা করুন। আসলে সত্যি বলতে ভুল কে? আপনি, আপনার পুত্র, নাকি আপনার স্ত্রী, নাকি আপনার জামাই, আর নাকি আপনার ভাই? সত্যি বলতে হয়তো আপনারা সবাই দোষী, আবার হয়তো আপনারা কেউ দোষী নয়। কারণ এই সব কিছুর পিছনে একটাই কারণ লুকিয়ে রয়েছে, একটাই সম্ভাবনা লুকিয়ে রয়েছে, সেটা হচ্ছে মায়া। আপনি আপনার ভাইয়ের সাথে ঝগড়া করেছেন মায়ায়, আপনার ছেলে আপনার ভাইয়ের সাথে ঝগড়া করেছে মায়ায়, এবং আপনার জামাই আপনার মেয়ের সাথে ঝগড়া করেছে মায়ায়। সবকিছুই হয়তো মায়ায় আবদ্ধ, কিন্তু এই মায়ায় মায়ায় কখন যে একটা ভরা সংসার একদম সাগরের তীরে এসে দাঁড়িয়েছে। আবার যে দুঃখ করেছিল সেও কিন্তু এখন বাকরুদ্ধা ছিল, কারণ সে যদি কিছু বলতো তাহলে যতটুকু ছিল সেটা হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। হয়তো এটাকে বলা যায় মীমাংসিত হয়েও অমীমাংসিত, আর তার প্রমাণ বলতে কেমন কিছুই নেই। সেজন্য এটা মীমাংসিত হয়েও অমীমাংসিত। কারণ আপনার সুপুত্র কোনো দিনও আপনার স্ত্রীর বিরুদ্ধে কোর্টের রায় দেবে না। আর আপনার কথা তো ছেড়েই দিলাম, আপনি যতই মুখে বলুন আপনি কখনোই আপনার স্ত্রীর বিরুদ্ধে কোর্টের রায় দেবেন না। তবে আমি আপনাকে বলেছিলাম, মনে আছে? আমি যেটা বলি আমি সেটা করি। ও হ্যাঁ, আরেকটা প্রশ্ন আপনার থাকতেই পারে, সেটা হচ্ছে যে প্রথমে আমি সন্দেহ করলাম কিভাবে এবং কাকে করলাম, কিভাবে করলাম। শুধু এটুকু বলি, যখন আপনার সুপুত্র রজত সব কিছুই ঠিকঠাক বলে দিল, আমি স্বনামধন্য রথিজিৎ স্যান্যাল এবং আমার বন্ধু বিজয় চ্যাটার্জি, সে এসে শুধু একটা শব্দ ভুল বলেছিল, সেটা হচ্ছে গোয়েন্দা। এবং আপনি কেন, গোটা কলকাতা শহর জানে যে আমি গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী রথিজিৎ স্যান্যাল। শুধু এটা কথা নয় যে সে গোয়েন্দা বলেছিল বলেই আমার তার উপর সন্দেহ গেল, কিন্তু কথা হচ্ছে যে সে সত্যান্বেষী জেনেও আমাকে গোয়েন্দা কেন বলল? যারা আমাকে সত্যান্বেষী হিসেবে চেনে তারা আমাকে গোয়েন্দা বলে না। বলতে পারেন এটা একটা শুরু, তারপর থেকে আরো 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 দুয়ে দুয়ে চার, আর বাকিটা মেলাতে আমার বেশি সময় লাগলো না। আর সন্দেহর পর আপনার ওই চাকর দুটোকে তারা তো গড়গড় করে সব বলে দিল। কি রামু? হ্যাঁ, রামুকে বলাতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু নিধুবাবুর লাঠি যতদিন চলবে ততদিন। শেষ হলো আমাদের আজকের নিবেদন।
আজকে সূত্রধার এবং কথকের চরিত্রে আমি সৌম্য। অন্যান্য চরিত্রে সৌম্য, দিব্যেন্দু, তমাল, সঙ্গীতা, ঈশিতা। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর এরকম গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।